আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মডাল অক্সিলারি এবং পজিটিভ ভার্ব। মডাল অক্সিলারি এবং পজিটিভ ভার্ব, ভার্বের একটা আলাদা পার্ট, মানে খুবই গুরুত্বপূর্ণ পার্ট। তো আমরা আগে পজিটিভ যে ভার্বটা আছে এটা আগে আমরা শেষ করবো, এরপর আমরা মডাল অক্সিলারিতে চলে যাব। টপিকটার নাম হচ্ছে পজিটিভ ভার্ব। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, এই যে পজিটিভ ভার্বের কথা বললাম, পজিটিভ ভার্বের বাংলা অর্থ হচ্ছে প্রযোজক ক্রিয়া। প্রয়োজক না, এটার নাম হচ্ছে প্রযোজক ক্রিয়া। পজিটিভ ভার্বের বাংলা অর্থ হচ্ছে প্রযোজক ক্রিয়া। ঠিক আছে, প্রযোজক। প্রযোজক মানে কি? প্রযোজক মানে হচ্ছে, আমরা সিনেমার পরিচালকের কথা ভাবি, সিনেমার পরিচালক কিন্তু সিনেমা বানান, কিন্তু মেইন ইনভেস্টর হচ্ছে প্রযোজক। প্রযোজক কি করেন? উনি সিনেমা বানায় না, উনি শুধু নাম কামানোর, নাম অর্জন করেন, কিন্তু কাজটা কাকে দিয়ে করেন? পরিচালককে দিয়ে করেন। প্রযোজক ক্রিয়ার কাজ হচ্ছে সাবজেক্ট নিজে কাজ করবে না, অন্যকে দিয়ে কাজটি করিয়ে নিবে। যারা নিউ স্টুডেন্ট আছেন দয়া করে লেখালেখি করবেন না। আমি যেটা বলছি এটার হ্যান্ড নোট মানে লেকচার কপি আমি অবশ্যই দিয়ে দিব, এটা লেখালেখি করার কোনো দরকার নাই, ঠিক আছে? তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, পজিটিভ ভার্ব হচ্ছে নিজে কাজ করবে না, আরেকজনকে দিয়ে করিয়ে নিবে। যেমন একটু ঠান্ডা মাথায় বলি, সেটা হচ্ছে আমরা যদি এভাবে বলি যে শি ইটস রাইস, সে ভাত খায়। এবার আরেক বাক্যে বললাম শি ফিডস, শি ফিডস হার, শি ফিডস হার বেবি, সে তার শিশুকে খাওয়ায়। দেখো, এখানে শি ইটস রাইস, এটার মানে হচ্ছে সে ভাত খায়, মানে নিজেই খায়। আর শি ফিডস হার বেবি, এটার মানে হচ্ছে সে তার শিশুকে ভাত খাওয়ায়। একটা হচ্ছে নিজে খায়, আর একটা হচ্ছে অন্যকে খাওয়ায়। এখানে কিন্তু সে নিজে ভাত খায়, আর এখানে সে নিজে খায় না ভাত, সে তার শিশুকে ভাতটা খাওয়ায়। তার মানে ইট মানে হচ্ছে খায়, আর ফিড মানে হচ্ছে খাওয়ায়। তার মানে এখানে যেহেতু নিজে করে, ইটটা তো নিজে করে, তাহলে এটা কিন্তু পজিটিভ নেই, এটাকে আমরা বলতে পারি নন পজিটিভ। ঠিক আছে, এটা পজিটিভ না, নন পজিটিভ। কিন্তু দেখো, এই যে ফিডস, এটা কিন্তু নিজে খায় না, অন্যকে খাওয়ায়। তো অন্যকে দিয়ে কাজটা করায়, এই জন্য এটাকে আসলে বলা হয় পজিটিভ। যে কোনো ভার্ব, আমি আবারও বলি, ভার্বের সংজ্ঞাটা বলি, নোট খাতায় দেওয়া আছে, লেখা দরকার নেই, আমি ছবি তুলে পাঠিয়ে দিব, এখন শুধু একটু শুনেন। সেটা হচ্ছে, যে ভার্বের সাবজেক্ট, এই যে আমার নোট খাতা দেওয়া আছে, ঠিক আছে, আগের মতো যারা আগে ক্লাস করেছেন নোটে দেওয়া আছে, লেখা দরকার নাই। যে ভার্বের যে ভার্বের সাবজেক্ট, দেখো, যে ভার্বের সাবজেক্ট নিজে সরাসরি কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয়, তার মানে খাওয়ার কাজটা সে নিজে করছে না, বেবিকে দিয়ে করিয়ে নিচ্ছে, তখন ওই ভার্বকে বলা হয় পজিটিভ ভার্ব। দেখো, তুমি যদি বলো যে বার্ডস ফ্লাই, এটার মানে হচ্ছে পাখি উড়ে, মানে পাখি নিজেই কিন্তু উড়ে, পাখিরে কেউ উড়ায় না, পাখি নিজেই উড়ে। কিন্তু আমরা যদি এরকম বলি যে দা বয় ফ্লাইজ দা কাইট, ছেলেটা ঘুড়ি উড়ায়, এটা কিন্তু ছেলেটা নিজে উড়ে না, ছেলেটা ঘুড়িটাকে উড়ায়। তাহলে একটা হচ্ছে উড়ে আর একটা হচ্ছে উড়ায়। যখন বার্ডস কিন্তু নিজে নিজেই কাজটা, উড়ার কাজটা কিন্তু পাখি নিজেই করছে, এই জন্য এইটা আসলে কি হবে? নন পজিটিভ। কিন্তু দেখো, এখানে উড়ার কাজটা কিন্তু ঘুড়ি নিজে করছে না, ছেলেটা ঘুড়িটাকে উড়াচ্ছে। ছেলেটা ঘুড়িটাকে উড়াচ্ছে, ঘুড়ি কিন্তু নিজে উড়ে না, বরং ছেলেটা উড়ায়, এই জন্য এটার নাম হচ্ছে পজিটিভ। তার মানে নিজে করলে হচ্ছে পজিটিভ, নন পজিটিভ আর অন্যকে দিয়ে, যেমন ছেলেটা ঘুড়িটাকে দিয়ে উড়ায়, আর এখানে পাখি নিজেই উড়ে। দেখো, যেমন দেখো, ওয়াটার বয়েলস, ওয়াটার বয়েলস, পানি ফুটে, এটার অর্থ হচ্ছে পানি ফুটে। তো এই বাক্য দ্বারা বুঝে যায় পানি নিজেই ফুটে, তাহলে এটা পজিটিভ না, এটা হচ্ছে নন পজিটিভ। ঠিক আছে, ওয়াটার বয়েলস। কিন্তু আমরা যদি এভাবে বলি যে শি বয়েলস ওয়াটার, এটার মানে হচ্ছে সে পানি ফুটায়। এখানে বলছে পানি ফুটে, এখানে বলছে পানি ফুটায়। দেখো, পানি ফুটে, পানি ফুটায়, তাহলে দেখো পানি যখন ফুটায়, তাহলে এটা কিন্তু কি হয়ে যাবে? পজিটিভ। দেখো, আমরা যদি এরকম বলি যে ডাকার ডাকার রানস, গাড়িটা কি করে? গাড়িটা দৌড়ায়, এটা কিন্তু গাড়ি নিজেই দৌড়ায় বা গাড়ি নিজেই চলে, এটা কিন্তু পজিটিভ না, এটা হচ্ছে নন পজিটিভ। নন পজিটিভ। কিন্তু আমরা যদি এরকম বলি যে হি ড্রাইভস দা কার বা হি রানস দা কার, সে গাড়িটাকে চালায়,
তাহলে দেখো এখানে রানস কিন্তু গাড়িটাকে চালাচ্ছে, সে নিজে দৌড়াচ্ছে না, গাড়িটাকে দৌড়াচ্ছে, তাহলে এটা কিন্তু কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। সোজা কথা হচ্ছে যে ভার্ব নিজে কাজ করে সেটা পজিটিভ না, যে ভার্বের সাবজেক্ট নিজে কাজ করে সেটা পজিটিভ না, অন্যকে দিয়ে কাজ করাইলে পজিটিভ হয়ে যাবে। আমি আরো কয়েকটা উদাহরণ আমি একটু দিচ্ছি, ফুটিয়ে তুলছি আরো কয়েকটা উদাহরণ, কাজে লাগবে। যেমন দেখো, আমরা যদি বাক্যটাকে এভাবে বলি, আই ওয়াক, তো আই ওয়াক শব্দের অর্থ কি, আমি হাঁটি। এখন আমি হাঁটি মানে আমি নিজেই হাঁটি, কিন্তু আমরা যখন এরকম বলবো যে আই ওয়াক দা চাইল্ড, এর মানে হচ্ছে আমি শিশুটাকে হাঁটাই। দেখো আমি হাঁটি আর আই ওয়াক দা চাইল্ড, আমি শিশুটাকে হাঁটাই, মানে হাঁটার কাজটা আমি শিশুকে দিয়ে করিয়ে নিচ্ছি, তাহলে এটা কিন্তু পজিটিভ। আর এটা কিন্তু পজিটিভ না, এটা হচ্ছে নন পজিটিভ। আরেকটা দেখো, আমরা যদি এরকম বলি যে রাইস গ্রোস ইন বাংলাদেশ, ঠিক আছে, ধান বাংলাদেশে জন্মায়। আবার আমরা এরকম বললাম যে উই গ্রো রাইস ইন বাংলাদেশ, আমরা বাংলাদেশে রাইস জন্মাই। দেখো একটা হচ্ছে জন্মায়, রাইস জন্মায়, আর আরেকটা হচ্ছে আমরা জন্মাই। একটা হচ্ছে জন্মায়, আরেকটা হচ্ছে আমরা জন্মাই, দুইটা দুই রকম। দেখো রাইস জন্মায় মানে ধান নিজেই জন্মায়। আর উই গ্রো শব্দের অর্থ হচ্ছে আমরাই রাইসটাকে কি করি, আমরাই রাইসটাকে জন্মাই। তো যখন দেখো একটা হলো রাইস জন্মায়, আরেকটা হচ্ছে আমরা জন্মাই, দুইটা দুই রকম, তাহলে এটা কিন্তু রাইস নিজেই জন্মায়, এটা নিজের কাজ নিজে করে, পজিটিভ নন পজিটিভ। আর আমরা জন্মাই, এটা হয়ে যাবে পজিটিভ। এখন দেখো এই ভার্ব গুলার হচ্ছে, এখন সব ভার্বের তো পজিটিভ ফর্ম, মানে কিছু কিছু ভার্বের আলাদা করে পজিটিভ ফর্ম আছে, মানে কিছু কিছু ভার্বের আলাদা করে পজিটিভ ফর্ম আছে। যেমন ইটের পজিটিভ ফর্ম কি, ইটের পজিটিভ ফর্ম হচ্ছে ফিড, খাওয়া, আর এটা হচ্ছে খাওয়ানো। ঠিক আছে, খাওয়া হচ্ছে খাওয়ানো, এটা খুবই জরুরি জানা দরকার, কারণ আমরা যদি বলি মা ভাত খায়, তাহলে মাদার ইটস রাইস। এবার যদি বলে মা তার শিশুকে খাওয়ায়, এখন আমরা যদি আবার এটা দিয়ে দেই মাদার ইটস হার বেবি, এটার অর্থ দাঁড়াবে মা শিশুকে খেয়ে ফেলে। আসলে মা কিন্তু শিশুকে খায় না, মা শিশুকে কি করে, খাওয়ায়। এই জন্য ইটের পজিটিভ হচ্ছে ফিড। দেখো আমরা শিখা ইংলিশ হচ্ছে লার্ন, কিন্তু শিখাই সেটা হচ্ছে টিচ। যেমন শিক্ষার্থীরা কি করে, লার্ন করে, আর যারা টিচার তারা কি করে, টিচ করে, শেখা শেখানো। দেখো লাই শব্দের অর্থ কি, লাই মানে হচ্ছে লাই, আর একটা হচ্ছে লেই, ঠিক আছে, লাই লেই, এটা হচ্ছে শোয়া, আর এটা হচ্ছে শোয়ানো। এটা হচ্ছে কোনো জায়গায় শুয়ে পড়া, আর এটা হচ্ছে কোনো জায়গায় শোয়ানো, কাউকে কোনো জায়গায় শোয়ানো, লাই লেই। মনে করো রিমেম্বার শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। এখন আমরা যদি বলি যে স্মরণ করানো, তাহলে এটার ইংলিশ হচ্ছে রিমাইন্ড। আমরা বলি না যে তুমি আমাকে এটা স্মরণ করিয়ে দিও, তাহলে রিমেম্বার, আর একটা হচ্ছে রিমাইন্ড, স্মরণ করা আর স্মরণ করিয়ে দেয়া। আমরা রিমাইন্ডার দিই না, মনে করো অমুক দিন অমুক তারিখে একটা পার্টি আছে, আমাকে যাইতে হবে, আমি ভুলে যাব, তখন আমরা কি করি, মোবাইলে রিমাইন্ডার দিয়ে রাখি, অমুক টাইমে অ্যালার্ম বেজে উঠবে, তাহলে স্মরণ করা, স্মরণ করানো। দেখো রাইস শব্দের অর্থ হচ্ছে জেগে ওঠা, রাইস ঘুম থেকে উঠা বা জেগে ওঠা, আর রেইস মানে হচ্ছে জাগিয়ে তোলা। দেখো জেগে ওঠা হচ্ছে রাইস, আর কাউকে জাগিয়ে তোলা, উপরে তোলা বা জাগিয়ে তোলা, এটা হচ্ছে রেইস। যেমন 1971 সালে বাঙালি জাতি জেগে উঠলো, এটা হচ্ছে রাইস। আর আমরা যদি বলি 1971 সালে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে জাগিয়ে তুলেছেন, তখন আবার রেইস হয়ে যাবে। বাঙালি নিজেই জেগে উঠেছিল, রাইস, বাঙালিকে জাগিয়ে তোলা হয়েছে, এটা হয়ে যাবে রেইস। তেমনি করে আরো আছে, মনে করো আমরা জানি যে সি মানে কি বলো, দেখা, তাহলে শো মানে হচ্ছে দেখানো, নিজে দেখলে সি, অন্যকে দেখালে হচ্ছে শো। যেমন ফল মানে হচ্ছে পড়ে যাওয়া, আর ফেল মানে হচ্ছে কাউকে ফেলে দেওয়া। তুমি যদি নিজে পড়ে যাও এটা হচ্ছে ফল, আর কাউকে ধাক্কা দিয়ে ফেলে দিছো এটা হয়ে যাচ্ছে ফেল। মনে করো নো মানে হচ্ছে নিজে জানা। আর ইনফর্ম শব্দের অর্থ হচ্ছে অন্যকে জানানো। নিজে, যেমন আমি জানি আই নো, আর আমি তোমাকে জানাবো ব্যাপারটা, আমি ঘটনাটা জানি, আই নো দ্য ম্যাটার, আমি ঘটনাটা তোমাকে জানাবো, আই উইল ইনফর্ম ইউ দ্য ম্যাটার। ইনফর্ম মানে হচ্ছে জানানো, নো মানে নিজে জানা। দেখো ডাইভ আছে না, ডাইভ, ডাইভ মানে হচ্ছে ডুব দেওয়া, নিজে ডুব দেওয়া। ডাইভের পজিটিভ হচ্ছে ডিপ, ডিপ মানে ডুবানো বা চুবানো। তুমি যদি কাউকে ধরে ডুবাও বা কাউকে পানিতে চুবাও, এটা হয়ে যাবে ডিপ। তাহলে ডাইভের পজিটিভ কি হয়ে যাবে, ডিপ, ডুবা, নিজে ডুবা, আর একটা হচ্ছে ডুবানো। দেখো সাক, সাক মানে হচ্ছে স্তন্য পান করা, দুধ পান করা, সাক।
সাকের পজিটিভ হচ্ছে সাকল, দুধ পান করানো। মনে করো বেবি নিজে মায়ের দুধ পান করছে, সাক। আবার মা বেবিকে দুধ পান করাচ্ছেন, সেটা হচ্ছে সাকল। ঠিক আছে, সাকল। এরপর সিট। সিট মানে হচ্ছে বসা, আর সেট মানে হচ্ছে বসিয়ে দেওয়া। যেমন বাসের যে সুপারভাইজার বা কন্ডাক্টর আছে, সে কিন্তু গাড়িতে যাত্রীদেরকে বসিয়ে দেয়, আপনি ওই সিটে বসেন, আপনি ওই সিটে বসেন, এটা হচ্ছে সেট। আর আপনি নিজে গিয়ে বসে গেছেন, এটা হচ্ছে সিট। তাহলে দেখো সিটের পজিটিভ হচ্ছে সেট, সিট সেট। ঠিক আছে, সিট সেট। তাহলে আজ থেকে মাথায় রাখতে হবে। ও আরেকটা কথা বলি, যারা ভার্বের আগের দুইটা ক্লাস করেছেন আর যারা নতুন স্টুডেন্ট আছেন আপনাদেরকে বলি, যারা একেবারে নিউ, ভার্বের আগের দুইটা ক্লাস মানে ভার্ব 1 আর একটা হচ্ছে ভার্ব 2 মেসেঞ্জার গ্রুপে এখনো লিংক দেওয়া আছে। আপনারা জুম অ্যাপে ভার্ব 1 এর ক্লাসটা জুম অ্যাপে আছে, মেসেঞ্জার গ্রুপে পাসওয়ার্ড এবং লিংক দেওয়া আছে। ওই লিংকে ক্লিক করলে পাসপোর্ট চাইবে, পাসপোর্টটা বসালে আপনি ভার্ব 1 এর ক্লাসটা করতে পারবেন। এটা 24 ঘন্টা পর ডিলিট করে দেওয়ার কথা, এটা আমি এখনো ডিলিট করি নাই। আর ভার্ব টু যে ক্লাসটা আছে, এটা ফেসবুক লাইভে দেওয়া আছে, মেসেঞ্জার গ্রুপে লিংক দেওয়া আছে। আপনি যারা নতুন স্টুডেন্ট, একদম মেসেঞ্জার গ্রুপে শুরু থেকে একদম প্রথম দিন থেকে আমি যা যা লিখছি, মানে এগুলো একটু পড়ে আসবেন, তাহলে ডিটেলস সব বুঝতে পারবেন। হ্যান্ড নোট ট্যান্ড নোট দেওয়া আছে, এই ক্লাসগুলো পরে আবার নেওয়া হবে। তারপরে এখন আপনারা দেখে নেন, এটা সুবিধা হবে আপনাদের দেখতে। ঠিক আছে, আরেকটা কথা বলি, এই যে আমরা যে পজিটিভ ভার্ব পড়াইতেছি, পজিটিভ ভার্ব কিন্তু এক ধরনের ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, পজিটিভ ভার্ব যে আমরা পড়াচ্ছি, পজিটিভ ভার্ব এক ধরনের কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। কেন ট্রানজিটিভ ভার্ব? কারণ পজিটিভ ভার্বের একটা অবজেক্ট থাকে। আমরা জানি যে যে ভার্বের অবজেক্ট থাকে সেটাই হচ্ছে ট্রানজিটিভ। অবজেক্ট কি, কমপ্লিমেন্ট কি, ট্রানজিটিভ কি, এগুলো কিন্তু ভার্ব ওয়ানের ক্লাস অত্যন্ত সুন্দরভাবে দেওয়া আছে। আমি ক্লাসটা এখনো ডিলিট করি নেই, কারণ খুবই ইম্পর্টেন্ট ক্লাস। আপনারা ওই ক্লাসটা একটাবার দেখবেন, দেখলে আপনি অনেক প্রশ্নের অজানা উত্তর পেয়ে যাবেন, এবং সামনের যতগুলা ক্লাস আছে ওই ক্লাসগুলোতে এগুলো হেল্প করবে। ঠিক আছে, অনেক হেল্প করবে টপিকটা, ভার্ব ওয়ান এবং ভার্ব টু। তো পজিটিভ ভার্ব এক ধরনের ট্রানজিটিভ ভার্ব, কারণ এটার কি থাকে? অবজেক্ট থাকে। তাহলে আমি আরেকবার বলি, যে ভার্বের সাবজেক্ট সরাসরি নিজে কাজ করে না, অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়, সেটাকে পজিটিভ ভার্ব বলা হয়। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, এই ভার্ব গুলার আলাদা করে পজিটিভ ফর্ম আছে, কিন্তু সব ভার্বের তো পজিটিভ ফর্ম থাকে না। এখন যেসব ভার্বের পজিটিভ ফর্ম থাকে না, সেসব ভার্বকে হ্যাভ দিয়ে পজিটিভ করে নিতে হয়, অথবা গেট দিয়ে করা যায়। হ্যাভ দিয়েও করা যায়, গেট দিয়েও করা যায়। ঠিক আছে, অথবা মেক দিয়েও করা যায়, অথবা লেট দিয়ে করা যায়, অথবা হেল্প দিয়ে করা যায়। যেসব ভার্বের পজিটিভ ফর্ম নাই, তাদেরকে এই পাঁচটার যে কোনো একটা দিয়ে পজিটিভ করে ফেলা যাবে, যে কোনো ভার্বকে। আমি সেটাই এখন ব্যাখ্যা করব, এবং পরীক্ষায় এই ধরনের আলোচনা খুবই ইম্পর্টেন্ট। যেসব ভার্বের যেসব ভার্বের পজিটিভ ফর্ম হয় না সেসব, আচ্ছা আপনারা আমি আপনাদেরকে বলছি, কিন্তু আমার মেসেঞ্জার গ্রুপে যত মেসেজ আছে সব প্রথম থেকে পড়লে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। এরপরও কিছু ছেলে পেলে আছে, কমেন্ট একটা করতেই হবে। হ্যাঁ, একজন কমেন্ট অলরেডি করছে, ভার্ব টার্ব ছাড়া কিছু হলো, কি হয়েছে না হয়েছে সবই মেসেঞ্জার গ্রুপে আছে রে ভাই, এর বাইরে কিছুই নাই। যেটা আছে ওইটা হয়েছে, যেটা নাই ওইটা হয় নাই। ঠিক আছে, শুধু শুধু মেসেঞ্জার গ্রুপে কমেন্ট করলে আমার গুরুত্বপূর্ণ নোট গুলো আপনারা পরে খুঁজে পাবেন না। অযথা কমেন্ট করেন, কেউ আঙ্গুল দিয়ে লাইক একটা দিয়ে রাখেন, এগুলো খুবই বিশ্রী অভ্যাস আপনাদের। লাইক দেওয়ার দরকার আছে? এখানে একটা হুট করে আঙ্গুল একটা দেখায় বসছেন, এগুলো দরকার নাই তো ভাই, এগুলো কেন করেন? ডিস্টার্ব হয় এগুলো। আমি গুরুত্বপূর্ণ নোট দিলে পরে আপনি খুঁজে পাবেন না, একটা সময় আপনার পুরাতন নোট দরকার হবে, তখন আপনি নিজেই খুঁজে পাবেন না আপনার লাইকের জ্বালায়। ঠিক আছে, এগুলো করবেন না। ওকে, আচ্ছা মেসেঞ্জার গ্রুপে কি আছে আমি বারবার বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে আপনি বুঝতে পারবেন যে কি আছে, কি করতে হবে। প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ বলা আছে। আচ্ছা, হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প, এই কয়টা জিনিস দ্বারা পজিটিভ করা যায় যেসব ভার্বের পজিটিভ ফর্ম নাই তাদের ক্ষেত্রে। কিরকম দেখো, যদি হ্যাভ দিয়ে করো, যে কোনো একটা দিয়ে করো, মনে করো হ্যাভ দিয়ে করলাম, তাহলে সাবজেক্টের পরে প্রথমে আমাদেরকে হ্যাভ ভার্ব নিতে হবে। হ্যাভ ভার্ব মানে কি? হ্যাভ মানে হ্যাভও হতে পারে, হ্যাজও হতে পারে, হ্যাডও হতে পারে। প্রেজেন্টে হ্যাভ, হ্যাজ, পাস্টে হ্যাড। এবার আমরা ব্যক্তি নিব, ব্যক্তি, সামবডি, ব্যক্তি। ব্যক্তি নিলে তখন এটা ভার্বের ওয়ান হবে, মানে ভার্বের বেস ফর্ম। কিন্তু দেখো, হ্যাভ ভার্বের পরে যদি আমরা বস্তুবাচক কিছু নেই, তখন আবার এটা ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। এই দুইটা সূত্র একটাবার দেখো, যদি আমরা হ্যাভ ভার্বের পরে ব্যক্তি নেই তাহলে ভার্বের ওয়ান, আর যদি হ্যাভ ভার্বের পরে বস্তু নেই তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল। একটা হচ্ছে ব্যক্তি আর একটা হচ্ছে বস্তু।
যেমন এই জিনিসটা দেখো, আমি যদি এরকম বলি আই হ্যাড রহিম, আই হ্যাড রহিম, আই হ্যাড রহিম রাইট দ্য লেটার, আমি রহিমকে দিয়ে চিঠিটা লেখালাম। এখানে রাইটের মধ্যে ব্র্যাকেট আছে। পরীক্ষায় অপশনে 4টা অপশন থাকবে, হয় রাইট থাকবে, আরেকটা অপশনে রোড থাকবে, আরেকটা অপশনে রিটেন থাকবে, আরেকটা অপশনে হ্যাড রিটেন থাকবে। রাইট ফর্ম ভার্ব কি হবে এটা বের করতে বলছে। দেখো এখানে হ্যাভ ভার্ব কে বলো হ্যাড, এরপরে ব্যক্তিকে দেখো রহিম, আবার কি লাগবে ভার্বের ওয়ান। এখন রাইটের ভার্বের ওয়ান কিন্তু রাইট, ভার্বের ওয়ান মানে ভার্বের বেস ফর্ম আর কি, তাহলে যেটা আছে সেটাই। বাক্যের অর্থ কি জানো? বাক্যের অর্থ হচ্ছে, বাক্যের অর্থগুলো নোট খাতা দেওয়া আছে, আমি লিখছি না, শুনো। আমি রহিমকে দিয়ে, আমি রহিমকে দিয়ে চিঠিটা লেখালাম। চিঠিটা আমি নিজে লিখি নাই, আমি রহিমকে দিয়ে লিখিয়েছি। এবার এটা দেখো, আই হ্যাড ইট, আই হ্যাড ইট ডু দা ওয়ার্ক, আই হ্যাড ইট ডু দা ওয়ার্ক। আচ্ছা অপশনে ডু আছে, অপশনে আবার ডাজ আছে, অপশনে ডিড আছে, অপশনে ডান আছে, কোনটা নিব আমরা বলো, কোনটা নিব? ডু ডাজ ডিড ডান। আই হ্যাড ইট ডু দা ওয়ার্ক, আমি এটাকে দিয়ে কাজটি করিয়ে নিলাম। এটা বলতে যে কোনো একটা বস্তু, মেশিন হতে পারে, বস্তুবাচক কিছু হতে পারে। আমি এটাকে দিয়ে কাজটি করিয়ে নিলাম। ওকে, ঠিক আছে, তাহলে আমরা অনেকগুলো কমেন্ট পেয়ে গেছি। সেটা হচ্ছে যে আই হ্যাড ইট, এরপরে ডু আছে ব্র্যাকেটে, বিভিন্ন অপশন দেওয়া আছে। তো যারা পেরে গেছেন তারা তো আসলেই রুল ভালো করে বুঝতে পেরেছেন, যারা কমেন্ট করেন না তারা পারছেন কিনা আমি বুঝতে পারছি না। যাই হোক, যারা বুঝেন না এখনো দেখেন, এখানে হ্যাড আছে, হ্যাড মানে হচ্ছে হ্যাভ ভার্ব পাস্ট টেন্সে। দেখো এই যে হ্যাভ বস্তুকে, ইট, আর আমাদের কি লাগবে ভার্বের পাস্ট পার্টিসিপল। তো এখানে দেখো অনেকে কি করবে ডু দিয়ে দিবে, অনেকে আবার ইট মনে করে ডাস দিয়ে দিবে থার্ড পারসন সিঙ্গুলার, অনেকে আবার কি করবে ডিড দিয়ে দিবে। আসলে এটা ভার্বের পাস্ট পার্টিসিপল কি হবে, ডান হয়ে যাবে, ডান। ঠিক আছে, ডান। দেখো এদিকে তাকাও, দেখো আমি চুল কাটাই, এটার ইংলিশ কি বলতো? আমি চুল কাটাই, এটার ইংলিশ করে দাও, আমি চুল কাটাই। নিজে কাটি না, নিজে কাটি মানে তো নাপিত, আমি কাটাই মানে আরেকজনকে দিয়ে কাটাই, নাপিতকে দিয়ে কাটাই। আমি চুল কাটি বলা যাবে না, আমি চুল কাটি মানে আমি নাপিত, আমি মানুষ। আমি চুল কাটি ইংলিশ হচ্ছে আই কাট হেয়ার, আমি চুল কাটি মানে আমি নিজেই নাপিত, আই কাট হেয়ার। আচ্ছা এবার দেখো, আমি চুল কাটাই, এটার ইংলিশ কি হবে ভাইয়া বলো? আমি চুল কাটাই, আমি চুল কাটাই, এটার ইংলিশ কি হবে? আমি চুল কাটাই, আমি চুল কাটাই, ঠিক আছে। দেখো আমি চুল কাটাই, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রান্সলেশন। যদি বলে আমি চুল কাটাই, এটা পরীক্ষা আসে, শুনো। আমি চুল কাটাই, আচ্ছা চুল কাটিয়েছিলাম বলে নাই, বলছে কাটাই। তো কাটাই আমরা হ্যাভ দিয়ে করবো, মেক দিয়ে এখন করছি না, আমরা মেকের রুলে পরে চাই। মেক দিয়েও করা যাবে, আপনার তো ঠিক আছে, কিন্তু আমি যেহেতু হ্যাভ দিয়ে করাচ্ছি, হ্যাবেরটা শুনেন। আমি চুল কাটাই, তাহলে দেখো আই, ওকে আই। এবার আই হ্যাভ, ওকে দিলাম আমি হ্যাভ। কেন হ্যাভ দিছে জানো? কারণ এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, অলওয়েজ বলছে। আমি কিন্তু বলি নাই যে আমি কাটাবো, কাটাবো বললে ফিউচার দিতাম উইল হ্যাভ। যদি বলতো কাটিয়েছিলাম তাহলে হ্যাড দিতাম, বলছে কাটাই তাহলে আই হ্যাভ। কি কাটাই? চুল কাটাই, তাহলে আই হ্যাভ মাই হেয়ার, কারণ আমার চুল কাটাই নেই, তাই না? এবার ওই যে আই হ্যাভ, হ্যাভ এর পরে বস্তু, দেখো নিয়মটা এরকম ছিল, প্রথমে হ্যাভ, এরপরে বস্তু, এরপরে ভার্বের কি লাগবে পাস্ট পার্টিসিপল। এখন কাটের পাস্ট পার্টিসিপল কাট, এখানে একজন কাটেন দিচ্ছেন, কাটেন কেন দিচ্ছেন আমি বুঝি না। কাটের পাস্ট পার্টিসিপল কাট, কাট কাট কাট, ঠিক আছে। কাট কাট কাট, এগুলো ছোট বাচ্চাদের বই দেখে পড়ে ফেলতে হবে।
এগুলো হচ্ছে কনজুগেশন অফ ভার্ব, যেমন পুট পুট পুট, রিড রেড রেড, কাট কাট কাট, ঠিক আছে? ওকে, যাদের হয়েছে তাদেরকে থ্যাংক ইউ। তাহলে আই হ্যাভ মাই হেয়ার কাট, কাটের পাস্ট পার্টিসিপল হলো কাট। আচ্ছা, এটা কি হবে দেখো, আমি বাগানে পানি দেই। দেখো, আমি বাগানে পানি দেই, পানি আমি নিজেই দেই, তাহলে পানি দেওয়া ইংলিশ কি বলো? ওয়াটার। তাহলে আমি বাগানে পানি দেই, আই ওয়াটার দা গার্ডেন। আমি বাগানে পানি দেই, আই ওয়াটার দা গার্ডেন। এখানে পানি কিন্তু আমি নিজে নিজে দেই, এই জন্য পজিটিভ ভার্ব হয়নি। এবার আমি যদি বলি আমি আমার বোনকে দিয়ে বাগানে পানি দেয়াই, এটার অনুবাদ করে দাও। আমি বাংলা আমি লিখে দিচ্ছি, আমি আমার বোনকে দিয়ে, আমি আমার বোনকে দিয়ে হ্যাভ ভার্ব দিয়ে করে দাও, আমি আমার বোনকে দিয়ে বাগানে, বাগানে পানি দেয়াই, এটার অনুবাদ করে দাও। আমি আমার বোনকে দিয়ে বাগানে পানি দেয়াই। একটা হচ্ছে আমি পানি দেয়, আর একটা হচ্ছে আমার বোনকে দিয়ে বাগানে পানি দেয়াই। এটা করে দাও ভাই অনুবাদ। আমি আমার বোনকে দিয়ে বাগানে পানি দেয়াই। আমি আমার ভাইকে দিয়ে, হ্যাঁ সরি, আই হ্যাভ ওয়াটার্ড, আই হ্যাভ ওয়াটার্ড এ চলে গেছে। আচ্ছা, এটা এরকম হবে দেখো, আমি আমার বোনকে দিয়ে বাগানে পানি দেয়াই, দেখো আই দিবা, ঠিক আছে? এরপরে আমি আমার বোনকে দিয়ে পানি দেয়াই, নিয়মিত কাজ, হ্যাভ। আর কাকে দিয়ে? অবজেক্ট কে? আমার বোন, আই হ্যাভ মাই সিস্টার। আর মাই সিস্টার কি ব্যক্তি না? ব্যক্তি হলে ভার্বের ওয়ান, ভার্বের ওয়ান হলে কি হবে? ভার্বের ওয়ান হলে হবে এরকম, ওয়াটার। আই হ্যাভ মাই সিস্টার, আই হ্যাভ মাই সিস্টার, ভার্বের ওয়ান না? মাই সিস্টার ওয়াটার দা গার্ডেন, আই হ্যাভ মাই সিস্টার ওয়াটার দা গার্ডেন, আই হ্যাভ মাই সিস্টার ওয়াটার দা গার্ডেন। আচ্ছা, এটা আবার অনেকে প্যাসিভও করছে, ওইভাবে করছে প্যাসিভের মতো করে, এরকম করে অনেকে এভাবে করছে। দেখো, আই হ্যাভ, আই হ্যাভ, এবার আই হ্যাভ দা গার্ডেন এভাবে দিচ্ছে, বস্তুকে আগে আনছে, আই হ্যাভ দা গার্ডেন। তখন ওই যে ভার্বের ওয়ান হবে না, ভার্বের পাস্ট পার্টিসিপল, আই হ্যাভ দা গার্ডেন ওয়াটার্ড, আই হ্যাভ দা গার্ডেন ওয়াটার্ড বাই মাই সিস্টার, সিস্টার, ঠিক আছে? এটাও আছে, এটাও হবে। আই হ্যাভ, ওই যে হ্যাভ দিয়ে এরপরে একজনে বলতেছে হ্যাভ আসছে কই থেকে, পজিটিভ ভার্ব পড়াই দিছে, আপনি মনে হয় প্রথম থেকে ছিলেন না। না বুঝলে ভিডিও দেখে, ভিডিও রেকর্ড দিব তখন টেনে আরেকবার দেখেন। এটা তো পজিটিভ ভার্ব পড়াইতেছি, পজিটিভে হ্যাভ আসে। আচ্ছা, আই হ্যাভ, তাহলে দেখো এখানে হ্যাভ দিলাম, এবার এখানে ব্যক্তি আগে এনেছি এই জন্য ভার্বের ওয়ান, আর এখানে আমরা কি করছি? বস্তুকে দিয়েছি এই জন্য ভার্বের পাস্ট পার্টিসিপল। এবার ব্লাস্টে বাই মাই সিস্টার, দুইটাই কারেক্ট, দুইটাই কারেক্ট। যখন ব্যক্তি দিয়ে দিব ভার্বের ওয়ান, বস্তু দিয়ে দিলে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আজ থেকে মাথায় রাখবে, আরেকবার দেখাই, যদি আমরা হ্যাভ ইউজ করি, হ্যাবের পরে ব্যক্তি থাকলে ভার্বের ওয়ান, হ্যাবের পরে বস্তু থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল। একটা হচ্ছে ব্যক্তি আর একটা হচ্ছে বস্তু। এবার শুধু হ্যাভ না, গেট আছে, মেক আছে, লেট আছে, হেল্প আছে, আমরা সবগুলো দিয়ে করছি, ঠিক আছে? ঠান্ডা মাথায় আস্তে আস্তে দেখো, যদি আমরা গেট দিয়ে করি, গেট দিয়ে পজিটিভ করি, তখন সাবজেক্টের পরে তো আগে গেট আসবে, গেটও আসতে পারে, গটও আসতে পারে, পাস্ট টেন্সে গট আসতে পারে, ফিউচারে উইল গেট আসতে পারে। গেটের পরে কি হবে? ব্যক্তি। ব্যক্তি দিলে আমরা কি দিব? আমরা টু প্লাস ভার্বের ওয়ান দিব। তাহলে দেখো, গেট দিলাম, গেটের পরে ব্যক্তি, এরপরে টু প্লাস ভার্বের ওয়ান। কিন্তু গেটের পরে যদি আমরা বস্তু দেই, যদি ব্যক্তি না দেয় আমরা বস্তু দেই, তখন আবার ভার্বের পাস্ট পার্টিসিপল। দেখো, হ্যাভ আছে না, হ্যাবের পরে যখন বস্তু দিয়েছি তখনও ভার্বের পাস্ট পার্টিসিপল। আবার আমরা যখন গেটের পরে যখন বস্তু দিচ্ছি তখনও পাস্ট পার্টিসিপল। কিন্তু আমরা যখন হ্যাবের পরে ব্যক্তি দিয়েছি তখন ভার্বের ওয়ান ছিল, কিন্তু এখানে ভার্বের ওয়ান না, এখানে ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের ওয়ান, কারণ গেট আছে। এই জন্য সূত্রগুলো আলাদা খেয়াল রাখতে হবে। প্রিলিমিনারি পরীক্ষা, রিটেন পরীক্ষায় ট্রান্সলেশন আসলে বা ফ্রি হ্যান্ড রাইটিং এ যে কোনো সূত্র দিয়ে করা যাবে, আমি গেট দিয়ে করলেও পারবো, হ্যাভ দিয়ে করলেও পারবো, মেক দিয়ে করলেও পারবো। কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা অপশনে আসলে কোনটা থাকবে, কোনটা দিয়ে প্রশ্ন করবে, সেটা তো আমরা কেউ জানি না। এই জন্য প্রিলি পরীক্ষার জন্য সবগুলো সূত্রই আমাদেরকে মাথায় রাখতে হবে, কিছু করার নাই, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, পজিটিভ ভার্ব। দেখো, আমরা যদি এরকম বলি আই গট হিম, অর্থ একই দাঁড়াবে, হ্যাভ দিয়ে করলো যে অর্থ দাঁড়াবে, গেট দিয়ে করলে একই অর্থ দাঁড়াবে, মেক দিয়ে করলো সেম অর্থ দাঁড়াবে।
যেমন দেখো, ওয়াশ আই গট হিম ওয়াশ মাই রুম, আমি তাকে দিয়ে আমার রুমটা ওয়াশ করালাম। এখানে ওয়াশের রাইট ফর্ম ভার্ব কি হবে বলো? ওয়াশটা আসলে কোন ফর্মে হবে এখানে? ওয়াশড হবে না ওয়াশিং, নাকি টু ওয়াশ, নাকি উইল ওয়াশ, না হ্যাভ ওয়াশড? আই গট হিম ওয়াশ মাই রুম, আমি তাকে দিয়ে আমার রুমটা ওয়াশ করালাম বা পরিষ্কার করালাম। আমি নিজে করাইনি, আমি তাকে দিয়ে করাইছি, বুঝছো? আমি তাকে দিয়ে করিয়েছি। এখানে গট আছে না, গট গট আছে, আর এখানে কি আছে? হিম, ব্যক্তি। তাহলে দেখো, গেটের পরে ব্যক্তি, ওয়াশ হবে না, কি হবে? টু ওয়াশ। গেটের পরে ব্যক্তি, ওয়াশ হবে না, এটা টু ওয়াশ হয়ে যাবে। দেখছো কত ইজি, টু ওয়াশ। এই আরেকটা দেখো, সেটা হচ্ছে আই গট দা ওয়াল, আই গট দা ওয়াল, আমি দেয়ালটা পেইন্ট, আই গট দা ওয়াল পেইন্ট, আমি দেয়ালটা পেইন্ট করিয়ে নিব। মানে হচ্ছে আমি দেয়ালটা রং করাবো না, আমি কাউকে দিয়ে করিয়ে নিব। যদি আমি কাউকে দিয়ে দেয়ালটা রং করিয়ে নিয়েছিলাম, যদি বলতাম আমি নিজেই দেয়ালটা রং করছি, আমি নিজেই করছি, তখন ইংলিশ হতো এরকম, আই পেইন্টেড দা ওয়াল। আই পেইন্টেড দা ওয়াল মানে কি? আই পেইন্টেড দা ওয়াল মানে আমি নিজে রং করছি। এটা ভার্বের পাস্ট ফর্ম। আর এখানে হচ্ছে আমি দেয়ালটা রং করিয়ে নিয়েছিলাম, তো পেইন্টের পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম একই, তাহলে তাও কি হয়ে যাবে? পেইন্টেড। তাহলে আই গট দা ওয়াল পেইন্টেড, এটার অর্থ যখন গট আসতেছে, এটার অর্থ দাঁড়াচ্ছে আমি রং করিয়ে নিলাম, আমি রং করিয়ে নিলাম। দেখো, তুমি যদি এরকম বলো যে আমি চিঠি লিখি, আমি চিঠি লিখি, এটা কি হবে? আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। এবার তুমি যদি বলো আমি আমার বন্ধুকে দিয়ে চিঠি লিখিয়ে নেই, তাহলে এটা এরকম হবে, আই গেট মাই ফ্রেন্ড। দেখো, আই গেট মাই ফ্রেন্ড। এবার টু রাইট, আই গেট মাই ফ্রেন্ড টু রাইট এ লেটার, আমি আমার বন্ধুকে দিয়ে চিঠিটা লিখিয়ে নেই। কেন এমন হয়েছে দেখো, আই রাইট এ লেটার মানে আমি নিজে লিখি, আর গেট দিছো, গেট দিয়ে আবার ব্যক্তিকে মাই ফ্রেন্ড, আবার টু প্লাস ভার্ব, ওই যে গেটের পরে ব্যক্তি, টু প্লাস ভার্ব। ঠিক আছে, তাহলে দেখো, গেটের পর যদি এখানে বস্তু থাকে তাহলে আবার ভার্বের পাস্ট পার্টিসিপল হতো। এখন তুমি বলতে পারো ভাইয়া গেট না দিয়ে হ্যাভ দিলে হবে, কোনো অসুবিধা নাই, তুমি চাইলে এখানে হ্যাভ দিলেও পারো, কিন্তু হ্যাভ দিলে আর টু রাইট হবে না, হ্যাভ দিলে শুধু রাইট হবে। কারণ হ্যাভ থাকলে ভার্বের ওয়ান, আর গেট থাকলে টু প্লাস ভার্ব, ব্যক্তির ক্ষেত্রে। আর বস্তুর ক্ষেত্রে দুটেই পাস্ট পার্টিসিপল। আসো আমরা আরেকটু দেখি, এত তাড়াহুড়োর কিছু নেই, আমরা আরেকটু উদাহরণ দেখি, আরো উদাহরণ দেখি আসো। আমি যদি এরকম বলি, দেখো, আই শ্যাল ট্রাই, আই শ্যাল ট্রাই মানে কি? আমি চেষ্টা করব। টু গেট হার, আই শ্যাল ট্রাই টু গেট হার এগ্রি, এগ্রি টু ইউর প্রপোজাল, টু ইউর প্রপোজাল, আমি তোমাকে, আমি তাকে তোমার প্রস্তাবে রাজি করিয়ে নিব। দেখো এখানে, এখানে আই গেট দ্য ওয়াল পেইন্টেড, এটা হবে? হ্যাঁ, আই গেট দ্য ওয়াল পেইন্টেডও হবে, সমস্যা নাই। আচ্ছা, এরপরে দেখো, আই গেট দ্য ওয়াল পেইন্টেড তো প্রেজেন্ট টেন্স, আমি দেয়ালটা রং করিয়ে নেই, আমরা বলেছি করিয়ে নিয়েছিলাম, এই যে পাস্ট টেন্স দিছি, একই তো কথা। দেখো এখানে গেট আছে, গেট ব্যক্তি, গেট আছে, গেটের পরে হার ব্যক্তি আছে, তাহলে এগ্রিটা কি হবে বলো? এগ্রির রাইট ফর্ম ভার্ব কি হবে? রাইট, রাইট। এটা হচ্ছে আসলে, যেহেতু ব্যক্তি আছে তাহলে এটাও টু এগ্রি হয়ে যাবে, টু এগ্রি। আর এগ্রির পরে এমনি টু বসে, এই জন্য এখানে টু হয়েছে। তাহলে আই শ্যাল ট্রাই টু গেট হার টু এগ্রি টু ইউর প্রপোজাল, আমি তাকে, আমি তাকে তোমার প্রস্তাবে রাজি করিয়ে নিব। লাস্ট একটা উদাহরণ দেই, যদি বলো সে প্রতিদিন গাড়িটি পরিষ্কার করে, সে পরিষ্কার করে গাড়িটা, তাহলে এটার ইংলিশ হবে হি ক্লিনস, সে নিজেই পরিষ্কার করে। হি ক্লিনস দ্য কার ডেইলি, সে প্রতিদিন গাড়িটা পরিষ্কার করে। হি ক্লিনস, সে পরিষ্কার করে, কি পরিষ্কার করে? গাড়িটা, ডেইলি। হি ক্লিনস দ্য কার ডেইলি। কিন্তু আমরা যদি বলি সে প্রতিদিন গাড়িটা পরিষ্কার করিয়ে নেয়, পার্সন হলে টু হয়, হ্যাঁ পার্সন হলে টু হয়, যে পার্সন আছে যেন টু হয়েছে, এই যে টু হয়েছে, টু এগ্রি, দেখো এগ্রির আগে টু হয়েছে। আর এই টু তো হয়েছে এগ্রির পরে এমনি টু হয়, এগ্রি টু, শুধু এগ্রি নেই, এগ্রি টু হয়। দেখো, হি ক্লিনস দ্য কার ডেইলি, সে নিজে গাড়িটা পরিষ্কার করে। আবার যদি বলি সে প্রতিদিন গাড়িটা পরিষ্কার করিয়ে নেয়, মানে কারো মাধ্যমে পরিষ্কার করিয়ে নেয়, তখন ইংলিশ হবে হি গেটস দ্য কার,
হি গেটস দ্য কার, বস্তু না। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল, ক্লিনের পাস্ট পার্টিসিপল ক্লিন, হি গেটস দ্য কার ক্লিনড ডেইলি। দেখে এখানে ক্লিন নিজেই করে, এখানে অন্যকে দিয়ে করে, এই জন্য গেটস এর পরে দা কার বস্তু, ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আজ থেকে মাথায় রাখবে হি গট দা কার ক্লিন ডেইলি, সেটাও হবে। ভাই এটা কেমনে বলেন আপনারা, টেন্সের আপনি যেটা বলছেন এটা তো হাস্যকর হয়ে যাবে। ডেইলি তো ডেইলি প্রেজেন্টে না, প্রেজেন্টে গেট দিতে হবে, প্রেজেন্টে গট দিলে হবে। ডেইলির সাথে আমি যদি বলি আমি প্রতিদিন স্কুলে গিয়েছিলাম, কেমন না কথাটা? প্রতিদিনের কাজ, নিয়মিত কাজ তো প্রেজেন্ট দিতে হবে, গট দিলেই হয়ে গেল নাকি, একটা দিলেই হইলো? টেন্সের সিস্টেম জানতে হবে না, টেন্সের কমন সেন্স থাকতে হবে, তো যে আমি এটা প্রতিদিন বলতেছি তার মানে এটা প্রেজেন্ট টেন্স আছে, যেন গেটস হয়ে যাবে, গট না। হ্যাঁ, আচ্ছা এবার দেখো সাবজেক্টের পরে যদি মেক থাকে, মেক, মেকের সূত্র সবচেয়ে সহজ। কেন সহজ জানো? মেকের পরে ব্যক্তি আর বস্তু যাই থাকুক, ব্যক্তি বস্তু যাই থাকুক, ভার্বের ওয়ান হয়। দেখো আমরা একটু আগে যতগুলো পড়ছি, মনে করো আমরা হ্যাভ পড়ছি, হ্যাভের ক্ষেত্রে আমরা কি বলছি? ব্যক্তি থাকলে ভার্বের ওয়ান, বস্তু থাকলে পাস্ট পার্টিসিপল। গেটের ক্ষেত্রে কি করছি? ব্যক্তি থাকলে টু প্লাস ভার্ব, বস্তু থাকলে পাস্ট পার্টিসিপল। মজার ব্যাপার হচ্ছে মেকের ক্ষেত্রে ব্যক্তি বস্তু যাই থাকুক, ভার্বের ওয়ান। এই জন্য ট্রান্সলেশন করার ক্ষেত্রে বা ফ্রি হ্যান্ড রাইটিং করার ক্ষেত্রে মেক দিয়ে করলে সবচেয়ে সহজ হয়। এমনি প্রিলিমিনারির জন্য সব সূত্রই পড়তে হবে, কিন্তু ট্রান্সলেশন বা ফ্রি হ্যান্ড রাইটিং মানে রিটেন পরীক্ষা, লিখিত পরীক্ষার জন্য মেক দিয়ে চালাই দিলেই হবে, কারণ মেকের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক, ভার্বের ওয়ান হয়। যদি বলে আমি কাজটা করি, আমি কাজটা করি, এটার ইংলিশ হবে আই ডু দ্য ওয়ার্ক। আমি কাজটা করি, ডু। এবার যদি বলে আমি তাকে দিয়ে কাজটা করাই, তাকে দিয়ে করাই, তখন এটার ইংলিশ হয়ে যাবে আই মেক হিম। তাকে দিয়ে করাই, হিম ব্যক্তি, ব্যক্তি বস্তু যাই থাকুক, ভার্বের ওয়ান। আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটা করাই। তাহলে দেখো নিজে করি, আমি করি আই ডু, আর আমি তাকে দিয়ে করাই, মেকের পরে হিম, এরপরে ভার্বের ওয়ান। দেখছো, মেকের পরে ব্যক্তি বস্তু, ভার্বের ওয়ান, এটা হচ্ছে আমি নিজে করি, এটা হচ্ছে কাউকে দিয়ে আমি করাই। আমরা যদি তোমাকে এরকম বলি যে পড়াটা বুঝো, মানে লেসনটা বুঝো বা পড়াটা বুঝো, তোমাকে বললাম পড়াটা বুঝো, বুঝা ইংলিশ কি আন্ডারস্ট্যান্ড, তাহলে তোমাকে আদেশ করেছি, এটার ইংলিশ হবে আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, পড়াটা বুঝাও, পড়াটা বুঝো, আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, নিজে নিজে বুঝো, আন্ডারস্ট্যান্ড দ্য লেসন। এবার যদি বলি পড়াটা আমাকে বুঝাও, একটা হলো নিজে বুঝো আর একটা হলো আমাকে বুঝাও। পড়াটা আমাকে বুঝাও, বলো দেখি এটার এটার এটা কি হবে বলো? পড়াটা আমাকে বুঝাও, এটা কি হবে? এটা ট্রান্সলেশন করে দাও, পড়াটা আমাকে বুঝাও।
ওকে, তো আমরা বলেছি পড়াটা বুঝো হচ্ছে আন্ডারস্ট্যান্ড দা লেসন, মানে তুমি নিজে নিজে বুঝো। আবার আমরা বলেছি পড়াটা আমাকে বুঝিয়ে দাও, সবারটাই কারেক্ট হয়েছে, থ্যাংক ইউ। আমাকে বুঝিয়ে দাও, আমাকে বুঝিয়ে দাও, এবার ওইটা আদেশ করবে তো বুঝাও, এবার সাবজেক্ট উজ্জ্ব থাকবে, যেমন এখানে আদেশ করছে পড়াটা বুঝো, কে বুঝবে, তুমি বুঝো, ই উজ্জ্ব আছে। এই জন্য এখানে হ্যাঁ গেট মি দিলেও হবে, গেট দিয়ে আমরা এখন করাচ্ছি না, আমরা এখন মেক দিয়ে করাচ্ছি, যখন যে নিয়ম দিয়ে করাবো ওই নিয়ম দিয়ে ট্রান্সলেশন করে দেন। মেক গেট দিয়েও হবে, হ্যাভ দিয়েও হবে। আচ্ছা মেক, তাহলে আমাকে বুঝাও, কাকে, আমাকে, মেক মি, মেক কি ব্যক্তি, ভার্বের ওয়ান, ব্যক্তি বস্তু যাই থাকুক, তাহলে মেক মি আন্ডারস্ট্যান্ড, মেক মি আন্ডারস্ট্যান্ড দা লেসন, আমাকে পড়াটা বুঝাও। দেখছো কত ইজি হয়ে গেল, পড়াটা বুঝো, আন্ডারস্ট্যান্ড দা লেসন, আমাকে পড়াটা বুঝাও, মেক মি আন্ডারস্ট্যান্ড দা লেসন, আমাকে পড়াটা বুঝাও। আচ্ছা এবার শুনো, আর হচ্ছে লেট আর হেল্প দিয়ে, যদি লেট দিয়ে করো পজিটিভ, এটাও মেকের মতো, সাবজেক্টের পরে লেট থাকবে, লেট দিয়ে অনুমতি বুঝায়, কি বুঝায়, অনুমতি, লেট দিয়ে আসলে পারমিশন বুঝায়, ঠিক আছে, পারমিশন। তা লেটের পরে এবার তুমি যদি ব্যক্তি দাও আর বস্তু দাও, যেটাই দাও না কেন ভার্বের ওয়ান হবে, ব্যক্তি বস্তু যাই দাও, সাবজেক্টের পরে লেট, ব্যক্তি বস্তু যাই দাও ভার্বের ওয়ান হবে। দেখো আই উইল লেট, আই উইল লেট ইউ, আমি তোমাকে, আই উইল লেট ইউ ড্যাশ ইন, আমি তোমাকে ভিতরে আসতে দিব। এখন অপশনে কিন্তু এরকম থাকবে, কাম থাকবে, অপশন আবার টু কাম থাকবে, এবং এরকম প্রশ্ন প্র্যাকটিস শিটে, আমি যে প্র্যাকটিস শিটটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে রাখছি আপনারা দেখে নিবেন, প্র্যাকটিস শিট প্র্যাকটিস করবেন, আর প্র্যাকটিস শিটে কোনো ঝামেলা থাকলে সলভ ক্লাস করানো হবে, প্রতি 4-5টা লেকচার পরে একটা সলভ ক্লাস আছে। আপনারা প্র্যাকটিস শিটে আমি যা দিছি লেকচার পড়বেন আর প্র্যাকটিস শিটে প্র্যাকটিস করবেন, এর বাইরে আর কিছু দরকার নাই। আর প্র্যাকটিস শিটে প্রচুর কোশ্চেন দেওয়া আছে, এগুলোর উপর যথেষ্ট কোশ্চেন দেওয়া আছে। কাম টু কাম, কাম, কেম, কামিং, দেখো এখানে কিন্তু লেট আছে, লেট, লেটের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক ভার্বের ওয়ান কাম হয়ে যাবে। আই উইল লেট, আই উইল লেট ইউ কাম ইন, আমি তোমাকে ভিতরে আসতে দিব, আই উইল লেট ইউ কাম ইন। এবারও কিন্তু একটা প্রশ্ন আসছে 41তম বিসিএস এর, লেট ছিল, লেটের পরে এটা কি, এটা ইনফিনিটিভ আর কি, কাম বেয়ার ইনফিনিটিভ এটা। আচ্ছা এবার এটা দেখো, সাবজেক্টের পরে যদি হেল্প হয়, ভালো করে মনোযোগ দাও, যদি হেল্প হয়, হেল্পের পরে ব্যক্তি হয়, হেল্পের পরে কিন্তু আর বস্তু হয় না, এটা একটু খেয়াল রাখো। হেল্পের পরে বস্তু হয় না, শুধু ব্যক্তি হয়, হেল্পের পরে বস্তু দেওয়া যাবে না। এরপরে ভার্বের ওয়ান নিলেও হবে, আবার টু প্লাস ভার্বের ওয়ান দিলেও হবে, যে কোনো একটা কারেক্ট, হয় ভার্বের ওয়ান দিতে হবে নাহলে টু প্লাস ভার্বের ওয়ান। তবে মনে রাখবে দুইটাই কারেক্ট হলো, অপশনে দুইটা একসাথে থাকলে ভার্বের ওয়ান দাগাইতে হবে, মানে এই দুইটাই কারেক্ট, তবে ভার্বের ওয়ান মানে ভার্বের বেস ফর্মটা বেশি প্রাধান্য পাবে, ইনফিনিটিভ দিলেও হবে টু প্লাস, আমি আবারও বলি দুটেই কারেক্ট, তবে ভার্বের ওয়ানটা বেশি প্রাধান্য পাবে, খুব মনোযোগ দিয়ে শুনো। যেমন আই হেল্প হিম, আমি তাকে কি করেছিলাম, সাহায্য করেছিলাম, ড্যাশ দা প্রবলেম, প্রবলেমটা সলভ করতে সাহায্য করেছিলাম। এখন অপশনে মনে করো সলভ আছে, আবার টু সলভ আছে অপশনে, ঠিক আছে, আবার অপশনে সলভড আছে, আবার অপশনে সলভিং আছে। একটা কথা মনে রাখতে হবে, যেহেতু হেল্প আছে, ব্যক্তি আছে, দুটোই কারেক্ট, সলভ কারেক্ট, টু সলভ কারেক্ট, দুটোই কারেক্ট, তো মনে রাখবে দুইটা অপশনে একসাথে থাকলে সলভ দাগাবে, হ্যাঁ সলভ, ভার্বের ওয়ানটাকে প্রাধান্য দিবে। এটা খুব একটা পরীক্ষা আসে না, এটাও খুব একটা আসে না, মেইনলি আসে হচ্ছে হ্যাভ আর গেট বেশি আসে, মেকও আসে, তবে মেক দিয়ে আসলে তো ইজি, সবাই পারে। হ্যাভ আর গেটটা ভালো করে দেখতে হবে, হ্যাভ আর গেট, তবে হ্যাঁ সবগুলোই জেনে নেওয়া ভালো, কারণ কারেকশন আসতে পারে যে কোনটি সঠিক বাক্য কোনটি ভুল বাক্য। দেখা গেল একটা অপশনে হেল্প দিয়ে প্রশ্ন করলো, আরেকটা অপশনে লেট দিয়ে প্রশ্ন করলো, তখন কিন্তু সূত্র একটা কম জানা থাকলে ঝামেলা হয়ে যাবে। আমি যা বলি এগুলো একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। এই ছিল আমাদের পজিটিভ ভার্বের আলোচনা, এর বাইরে পজিটিভ ভার্বের কোনো আলোচনা নাই। দ্যাটস ইনাফ, ইনাফ ইজ ইনাফ, ব্যাস ব্যাস, পজিটিভ ভার্ব এটা পড়লেই যথেষ্ট। আমরা আমাদের পজিটিভ ভার্বের পরের যে আলোচনা মডাল অক্সিলারি, ওই আলোচনায় চলে যাব, ঠিক আছে, মডাল অক্সিলারি। আর এটা অবশ্যই ভালো করে বাসায় দেখার পরে অবশ্যই প্র্যাকটিস শিট থেকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই, যে প্র্যাকটিস শিট দিয়েছি ওটা করলে চলবে ইনশাল্লাহ, এর বাইরে আর লাগবে না। আমাদের আলোচনার নাম হচ্ছে মডাল অক্সিলারি, এটা একটু টপিকটা বড় আছে, আমরা আস্তে ধীরে করাই। মডাল অক্সিলারি, অক্সিলারি ভার্ব আছে না, অক্সিলারি ভার্ব কিন্তু দুই রকম, সিম্পল অক্সিলারি একটা অক্সিলারি আছে, বি ভার্ব আছে না, এম ইজ আর ওয়াজ ওয়ার,
এগুলো সিম্পল অক্সিলারি। ডু ভার্ব আছে না, ডু ডাজ ডিড, এগুলো সিম্পল অক্সিলারি। আবার হ্যাভ ভার্ব আছে না, হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো সিম্পল অক্সিলারি। সিম্পল মানে সাধারণ অক্সিলারি, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড, এম ইজ আর। এখন মডাল অক্সিলারি আরেকটা নাম হচ্ছে মডালস। মডাল অক্সিলারিকে মডালস নামেও ডাকা হয়। মডাল অক্সিলারি কারা আমরা তো জানি, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, ইউজ টু, মাই, বি টু, হ্যাভ টু, হ্যাজ টু, বি গোয়িং টু, আমরা সব নিড, ডেয়ার সবগুলো সিরিয়ালি আলোচনা করতেছি। মডাল অক্সিলারির আরেকটা নাম হচ্ছে মডালস, মানে মডাল অক্সিলারিকে সংক্ষেপে মডালস বলে। একটা কথা না বললেই নয়, সাবজেক্টের পরে মডাল থাকলে, মডাল তো অক্সিলারি তাই না, মডাল তো একটা অক্সিলারি, এরপরে কি বসবে, মেইন ভার্ব বসবে। মেইন ভার্বটা সবসময় ভার্বের বেস ফর্ম হয়, ভি ওয়ান হয়। ভি ওয়ান হয় বলতে, যেমন তুমি এরকম দিতে পারবা, আই ক্যান গো, আমি যেতে পারি। তুমি এরকম বলতে পারবা না, আই ক্যান, তুমি পাস্ট টেন্স দিতে পারবা না, যেমন আই ক্যান ওয়েন্ট, এটা বলা যাবে না। তুমি এরকম বলতে পারবা না, আই ক্যান গোয়িং, আইএনজি দিতে পারবা না, ভুল হয়ে যাবে। তুমি এরকম বলতে পারবা না, আই ক্যান গোজ বা হি ক্যান গোজ, হি ক্যান গোজ, আই ক্যান গোজ, এস বা ইয়েস করা যাবে না। মনে রাখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া যাবে না, সব সময় ভার্বের ওয়ান দিতে হবে। মডালের পরে অলওয়েজ ভার্বের ওয়ান দিতে হবে, এটা হচ্ছে মডালের শর্ত। যদি ভার্বের ওয়ান না দাও তাহলে চরম ভুল হয়ে যাবে, ভার্বের ওয়ান দিতেই হবে। আচ্ছা, সবার আগে আমরা যে মডেলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যান। ক্যান, কুড, এগুলো একসাথে আমরা আলোচনা করব সিরিয়ালি। শোনো ভাই, প্রেজেন্টে ক্যান, পাস্টে কুড, এটা তো জানোই। এটা গুরুত্বপূর্ণ কথা, শোনো। আজ থেকে মাথা রাখবে, সামর্থ্য বুঝাইতে ক্যান বসে। সামর্থ্য, কোনো কিছু সামর্থ্য বুঝাইলে ক্যান হয়। তুমি যদি কোনো কিছু সামর্থ্য প্রকাশ করো তাহলে ক্যান হয়। তুমি যদি বলো আমি গান গাইতে পারি, তাহলে এটার ইংলিশ হবে আই ক্যান সিং এ সং। আমার কথা আগে শুনো, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে, পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে এগুলো আমরা প্র্যাকটিস শিটে দেখতে পারবো। এখানে আমরা বেসিক জিনিসটা পড়াবো, পরীক্ষার আলোকেই পড়াচ্ছি, কিন্তু পরীক্ষার প্রশ্নের স্টাইলটা প্র্যাকটিস শিটে অবশ্যই আছে। এখন আগে বেসিকটা শিখো, কারণ মডাল জিনিসটা আমরা অনেক সময় ইগনোর করে যাই। আমরা মডাল বলতে কি, আমরা শুধু পড়ি শ্যাল, শুড, উড, ইট, ক্যান, কুড, এগুলো মডাল, কিন্তু প্রত্যেকটা মডালের যে আলাদা আলাদা ব্যবহার আছে এগুলো কিন্তু আমরা পড়ি না। এই জন্য এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আই ক্যান সিং এ সং এর একটা সামর্থ্য, আমি গান গাইতে পারি। আবার যদি বলো সে ইংরেজি বলতে পারে, তাহলে এটা একটা সামর্থ্য তার ইংরেজি বলার, হি ক্যান স্পিক ইংলিশ, সে ইংরেজি বলতে পারে, উচ্চারণটা ইংলিশ না, ইংলিশ। তাহলে দেখো সামর্থ্যের ক্ষেত্রে সব সময় ক্যান হয়। তুমি যদি বলো আমি ফুটবল খেলতে পারি, আই ক্যান প্লে ফুটবল, আমি আমি এটা করতে পারি, আই ক্যান ডু ইট, যে কোনো কাজের সামর্থ্য বুঝাইলে ক্যান বসে, মনে রাখবা সামর্থ্যের ক্ষেত্রে ক্যান বসানো হয়। এখন আমরা কিন্তু আজকে ডিটেলস পড়াচ্ছি মডেলের, আমরা এমন ভাবে পড়াবো এতদিন অনেক কিছু হয়তো আমরা জানতাম না। দেখো ঠান্ডা মাথায় দেখো, যদি তুমি কোনো কিছুর পারমিশন নাও, অনুমতি নাও, অনুমতির ক্ষেত্রেও ক্যান বসে। অনুমতি, যে কোনো কাজের অনুমতির জন্য তুমি যদি কাউকে বলো ভাই তোমার কলমটাকে আমি একটু ইউজ করতে পারি, ক্যান আই, তোমার কলমটাকে একটু ব্যবহার করতে পারি, ক্যান আই ইউজ ইউর পেন, তোমার কলমটাকে একটু ব্যবহার করা যায়, ক্যান আই ইউজ ইউর পেন। তুমি যদি কাউকে অনুরোধ করো, অনুরোধ, অনুমতির ক্ষেত্রে তো ইউজ করা হয়। যদি কাউকে অনুরোধ করো কোনো কিছু বলার জন্য, তাও ক্যান বসে। যেমন তুমি যদি কাউকে বলো ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো, ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো। হোয়ার, হোয়ার দ্য পুলিশ স্টেশন ইজ, হোয়ার দ্য পুলিশ স্টেশন ইজ, অর্থাৎ পুলিশ স্টেশনটা কোথায় আমাকে কি একটু বলতে পারো। তাহলে তুমি যদি কাউকে অনুরোধ করো, কোনো ব্যাপারে যদি অনুরোধ করো, তাও ক্যান বসে। তুমি যদি কাউকে অনুমতি দাও, অনুমতি নাও, তাও ক্যান বসে। যদি সামর্থ্য প্রকাশ করো তাও ক্যান বসে। যদি কোনো কিছু সম্ভাবনা প্রকাশ করো, সম্ভাবনা, সম্ভাবনা প্রকাশের ক্ষেত্রেও ক্যান বসে। যেমন স্মোকিং, দেখো স্মোকিং, স্মোকিং ক্যান, ঠিক আছে, স্মোকিং ক্যান কজ ক্যান্সার, স্মোকিং ক্যান কজ ক্যান্সার, অর্থাৎ সম্ভাবনা যদি প্রকাশ করে, স্মোকিং ক্যান কজ ক্যান্সার, ধূমপান ক্যান্সারের কারণ হতে পারে। এই যে সম্ভাবনা, সম্ভাবনা বলতে ধূমপান কিন্তু ক্যান্সারের কারণ অবশ্যই হবে এটা বলা যায় না। পৃথিবীর বহু মানুষ ধূমপান করে, সবাই কি ক্যান্সার হয়েছে, হয় নাই। আবার অনেকে আছে ধূমপান করেছে ক্যান্সার হয়েছে। তার মানে ধূমপান
ক্যান্সারের কারণ হতে পারে, নিশ্চিত না, হতে পারে। যদি নিশ্চিত হতো তাহলে আমরা মাস্ট দিতাম, মাস্টের ব্যবহার সামনে আসবে। এটা নিশ্চিত না, এই জন্য ক্যান হয়েছে। আর যদি নিশ্চিত হয় তাহলে মাস্ট হবে। তো যেহেতু সম্ভাবনা, এই জন্য ক্যান হয়েছে। তুমি যদি কাউকে বিনীত প্রস্তাব বুঝাও, কোনো কাজের প্রস্তাব বুঝাও, তাইলেও কিন্তু ক্যান হয়, প্রস্তাব। যেমন আমি যদি তোমাকে এভাবে বলি, ক্যান আই হেল্প, ক্যান আই হেল্প ইউ, ক্যান আই হেল্প ইউ উইথ দোজ ব্যাগস, আমি কি আপনার ওই ব্যাগ গুলা নিয়ে সাহায্য করতে পারি? মনে করো তোমার অনেকগুলা ব্যাগ, তো তোমার বোঝাটা আমি কমানোর জন্য তোমাকে হেল্প করতে পারি, প্রস্তাব বুঝাইছি, তোমাকে কি ওই ওই ব্যাগ গুলা নিয়ে আমি সাহায্য করতে পারি? যে কোনো প্রস্তাবের ক্ষেত্রে ক্যান হয়। আবার যেমন মনে করো তুমি যদি এরকম বলো, ক্যান আই মেক এ সাজেশন, ক্যান আই মেক এ সাজেশন, আমি কি একটা সাজেশন দিতে পারি, আমি কি একটা পরামর্শ দিতে পারি? তাহলে আজ থেকে মাথায় রাখবে, এটাও প্রস্তাব। যে কোনো প্রস্তাবের ক্ষেত্রে, এগুলো তো আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। নোট খাতায় আরো সুন্দর করে এক সিরিয়ালি দেওয়া আছে, দেখো নোট খাতাটা দেখো। বর্তমান সামর্থ্য মানে বর্তমান কালের সামর্থ্য, অতীতকাল না, বর্তমান কালের সামর্থ্য, অনুমতি, অনুরোধ, সম্ভাবনা, বিনীত প্রস্তাব বুঝাইতে ক্যান বসে। নিচে উদাহরণও দেওয়া আছে প্রত্যেকটা আলাদা আলাদা। ক্যান হচ্ছে, তাহলে আরেকবার দেখো, ক্যান হচ্ছে সামর্থ্য বুঝাবে, অনুরোধ বুঝাবে, অনুমতি বুঝাবে, প্রস্তাব বুঝাবে, সম্ভাবনা বুঝাবে। শোনো, যদি ক্যানের চেয়ে বেশি বিনীত হয় তাহলে আমরা কুড নিব। ক্যানের চেয়ে যদি বিনীত অনুরোধ হয় তাহলে আমরা কুড নিব। এখানে অঙ্কের মতো, ম্যাথের মতো আমি গ্রেটার দেন দিছি। গ্রেটার দেন মানে হচ্ছে যদি ক্যানের চেয়ে বেশি বিনীত প্রস্তাব বোঝায়, মানে প্রস্তাবটা যদি একটু বেশি বিনীত হয়ে যায়, অনুরোধটা যদি একটু বেশি পোলাইটলি হয়ে যায়, তখন ক্যান না দিয়ে আমরা কুড দিব। যেমন কাউকে যদি বলো, খুব বিনীত ভঙ্গিতে বলো যে তোমার কলমটা একটু ব্যবহার, নর্মালি যদি বলো তোমার কলমটা ইউজ করতে পারি, তাহলে ক্যান। যদি বেশি বিনীত অনুরোধ করো যে দয়া করে তোমার কলমটাকে একটু দিবা, বা আমি কি কাইন্ডলি তোমার কলমটা নিতে পারি, আমি কি কাইন্ডলি তোমার ফোন দিয়ে একটা কল দিতে পারি, তখন এরকম দিতে হবে, কুড আই ইউজ ইউর ফোন, কুড আই ইউজ ইউর ফোন। ঠিক আছে, কুড আই ইউজ ইউর ফোন প্লিজ, আমি কি তোমার ফোনটা একটু ব্যবহার করতে পারি? তুমি কি আমাকে 500 টাকা বা 5,000 টাকা ধার দিতে পারো? তাহলে কি হবে, কুড ইউ লেন্ড মি, কুড ইউ লেন্ড মি, তুমি কি আমাকে ধার দিতে পারো 5,000 টাকা, 5,000 টাকা কি ধার দিতে পারো? তাহলে অনুরোধ যদি একটু বিনীত হয়ে যায়, এখন প্রশ্ন হচ্ছে, তুমি হয়তো বলতে পারো ভাইয়া পরীক্ষার হলে কি ক্যান নিব না কুড নিব? ভাই এগুলো ক্যান আর কুড একসাথে থাকবে না, কারণ এটা তো স্পোকেন ইংলিশে বেশি ইউজ করা হবে। নর্মালি তো এগুলো প্রশ্নের অপশন দেখে বুঝার উপায় নেই ক্যান হবে না কুড হবে। এটা জাস্ট জানার জন্য যে তুমি যদি একটু বেশি পোলাইটলি বলো তাহলে ক্যানের পর ক্ষেত্রে কুড নিবা। আর পরীক্ষার অপশনে বুঝার উপায় আছে, যদি বাক্যে প্লিজ থাকে, প্লিজ, প্লিজ দেখলেই তো তুমি বুঝতে পারবা যে এটা বিনীত অনুরোধ বুঝাচ্ছে, তখন তুমি কুড নিতে পারো। নর্মালি কিছু না থাকলে এরকম প্রশ্ন হয় না। সবকিছু যে পরীক্ষা আসবে এই জন্য আমরা শিখবো এমন না, কিছু জিনিস তো বাস্তব জীবনে প্রয়োগের জন্য শিখতে হবে। যেমন স্পোকেন ইংলিশ, ইংরেজিতে কথাবার্তা বলতে গেলে এই জিনিসটা অবশ্যই কি লাগবে, কাজে লাগবে। ঠিক আছে, তাহলে কি হবে, কুড ইউ লেন্ড মি, কুড ইউ লেন্ড মি 5,000 টাকা, হ্যাঁ আমাকে কি 5,000 টাকা ধার দিতে পারো? আচ্ছা, অতীতকালের যদি সামর্থ্য বোঝায়, বুঝছো, অতীতকালের সামর্থ্য, বর্তমানের সামর্থ্য হলে কি হয়, ক্যান। কিন্তু অতীতের সামর্থ্য হলে কিন্তু কুড বসে। সামর্থ্য দুই রকম, বর্তমান হলে ক্যান, অতীতকাল হলে কুড। যেমন আমরা যদি বলি, আমি যখন ক্লাস 5-এ পড়তাম তখন আমি পিয়ানো বাজাইতে পারতাম, মানে এখন আর পারি না, অতীতে পারতাম, ক্লাস 5-এ থাকতে পারতাম, অতীতকালের সামর্থ্য। তখন এরকম হবে, আই কুড প্লে, আই কুড প্লে দা পিয়ানো, আমি পিয়ানো বাজাতে পারতাম, আই কুড প্লে দা পিয়ানো। হোয়েন, যখন আই ওয়াজ 5, যখন আমার বয়স 5 ছিল, বা ক্লাস 5 পড়তাম আমার বয়স 5 ছিল। এটা আমার অতীতের সামর্থ্য। এর মানে হচ্ছে কুড প্লে মানে হচ্ছে পিয়ানো এখন আর আমি বাজাইতে পারি না, আগে পারতাম। দেখো, আই কুড রান, আই কুড রান, আমি কি করতে পারি, আমি দৌড়াইতে পারি না, দৌড়াইতে পারতাম। এ মাইল, এ মাইল এট এ স্ট্রিচ, একটানা, এট এ স্ট্রিচ মানে হচ্ছে একটানা, একটানা আমি 1 মাইল দৌড়াইতে পারতাম। এর মানে হচ্ছে আগে পারতাম, এখন আর আমি পারি না। তাহলে আজ থেকে মাথায় রাখতে হবে যে অতীতকালের সামর্থ্য বুঝলে কি হয়, কুড হয়। আচ্ছা, আরেকটা কথা মনে রাখবা, কোনো কাজ এরকম যদি হয় অতীতে ঘটার,
কোনো কাজ অতীতে ঘটার সম্ভাবনা ছিল, ভালো করে বুঝে নাও, অতীতে ঘটার সম্ভাবনা ছিল কিন্তু ঘটেনি। অতীতকালে কাজটা ঘটতে পারতো কিন্তু আসলে ঘটে নাই। আমি আবারও বলি, অতীতে ঘটার সম্ভাবনা ছিল কিন্তু ঘটে নাই। কথাটা বুঝো। যেমন তোমার স্কুলে যাওয়ার কথা ছিল কিন্তু যাও নাই। আমি তার সাথে দেখা করার কথা ছিল কিন্তু দেখা করি নাই। তার ঘুমানোর কথা ছিল, সে ঘুমায় নাই। তার পরীক্ষায় A+ পাওয়ার কথা ছিল, সে পায় নাই। এরকম হলে কি হয় জানো? তখন কুড হ্যাভ হয়, কুড হ্যাভ। কুডের সাথে হ্যাভ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হয়। এটা হচ্ছে মডালের অতীতকাল। প্রথমে কুড দিয়ে, আমরা তো নর্মালি কুড বা ক্যান এর পরে ভার্বের ওয়ান দেই, কিন্তু এরকম হলে কুডের পরে হ্যাভ দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে। কেমনে জানো? তুমি যদি বলো গতকাল আমি গান গাইতে পারতাম কিন্তু গাই নেই, ভালো করে বুঝছো। গতকাল আমি গান গাইতে পারতাম মানে গান গাওয়ার সামর্থ্য ছিল কিন্তু আমি গাই নাই। এটার ইংলিশ কি হবে জানো? গতকাল আমি গান গাইতে পারতাম কিন্তু গাই নাই। এটার ইংলিশ হবে আই কুড হ্যাভ। সিং এর পাস্ট পার্টিসিপল কে বলো? সাং। এই যে কুড, এই যে হ্যাভ, সিং এর পাস্ট পার্টিসিপল সাং। আই কুড হ্যাভ সাং এ সং ইস্টারডে। এটার মানে কি? এটার মানে হচ্ছে গতকাল আমি গান গাইতে পারতাম কিন্তু গাই নাই। মানে এটা গতকাল ঘটার সম্ভাবনা ছিল কিন্তু ঘটে নাই। এই ব্যাখ্যাগুলা নোট খাতে খুব সুন্দর করে দেওয়া আছে, দেখো। গতকাল আমি গান গাইতে পারতাম, গান গাওয়ার সামর্থ্য ছিল কিন্তু আমি গাই নাই, মানে চাইলেই পারতাম কিন্তু গানটা আমি গাই নাই। কাজটা ঘটার সম্ভাবনা ছিল কিন্তু ঘটে নাই। তুমি যদি এরকম বলো যে আমি কাজটি করতে পারতাম কিন্তু করি নাই, দেখি এটা ইংলিশ করো তো। আমি কাজটি করতে পারতাম কিন্তু করি নাই, এটা ইংলিশ করো। আমি কাজটি করতে পারতাম কিন্তু করি নাই, মানে কিন্তু করি নাই এটা উজ্জ্ব থাকবে, এটা লেখা দরকার নাই। আমি কাজটি করতে পারতাম। রাইট, রাইট, থ্যাংক ইউ। আমি কাজটি করতে পারতাম কিন্তু করি নাই, এটার ইংলিশ হচ্ছে আই কুড হ্যাভ ডান দা ওয়ার্ক। আমি কাজটি করতে পারতাম কিন্তু করি নাই। আই কুড হ্যাভ ডান দা ওয়ার্ক। আমি কাজটি করতে পারতাম কিন্তু করি নাই। আজকের ক্লাসটা কি মেসেঞ্জারে দেয়া হবে? সব ক্লাসে মেসেঞ্জারে দেয়া হবে, ঠিক আছে? এটা আপনি জেনেই ভর্তি হয়েছেন। তো আমার মনে হয় এগুলো না বলাই ভালো। আপনার নেট প্রবলেম থাকুক আর না থাকুক, আপনি মেসেঞ্জারে ক্লাস পাবেন। মেসেঞ্জার গ্রুপের রেকর্ডিংটা পাবেন 24 ঘন্টার জন্য। আপনি এটা জেনেই ভর্তি হয়েছেন। তো এটা আবার বলা দরকার নাই যে আপনি কি আজকে দিবেন, কালকে দিবেন না, পরশু দিবেন, এরপরের দিন দিবেন না, এগুলো কোনো দরকার নাই। আই কুড হ্যাভ ডান দা ওয়ার্ক এর মানে হচ্ছে আমি কাজটি করতে পারতাম, মানে করি নাই, করতে পারতাম কিন্তু করি নাই। তাই না? এটা যদি এরকম লিখি, দেখো, আই কুড ডু দা ওয়ার্ক, এটার অর্থ কি জানো? এটার অর্থ হচ্ছে এটার অর্থ হচ্ছে আমি কাজটি আগে করতে পারতাম, মানে অতীতকালে আমার সামর্থ্য ছিল, এখন আর আমার সামর্থ্য নাই। আর এটার অর্থ হচ্ছে কাজটা করার সামর্থ্য আমার এখনো আছে কিন্তু আমি কাজটা ইচ্ছা করে করি নাই। দুইটা দুই রকম ব্যাপার রে ভাই। ভাই রে ভাই, মনোযোগ দিয়ে শোনো। এটার অর্থ হচ্ছে আমার অতীতকালে কাজটি করার অ্যাবিলিটি ছিল, এখন আর আমার সে অ্যাবিলিটি নাই, নষ্ট হয়ে গেছে। আর এটার অর্থ হচ্ছে আমি কাজটি এখনো করতে পারি, আমার অ্যাবিলিটি আছে কিন্তু আমি ইচ্ছা করে কাজটি করি নাই, মানে ঘটনাটা ঘটার সম্ভাবনা ছিল কিন্তু ঘটে নাই। আরেকটা কথা, সেটা হচ্ছে ক্যান আর কুডের পরিবর্তে, মনোযোগ দাও, ক্যান আর কুডের পরিবর্তে বি এবল টু দিয়ে করা যায়। বি এবল টু, বি এবল টু, এটাও মডাল। বি এবল টু, বি এবল টু মানে কি জানো? বি মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। মানে মনে করো আই এর ক্ষেত্রে এম এবল টু, সি এর ক্ষেত্রে ইজ এবল টু, ইউ এর ক্ষেত্রে আর এবল টু, পাস্ট টেন্স ওয়াজ এবল টু, মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এবল টু। মনে রাখবা, ক্যান বা কুডের পরিবর্তে বি এবল টু ইউজ করা যায়। কখন বি এবল টু ইউজ করা যায় জানো? কোনো কিছু করার জন্য, যদি দেখো এদিকে তাকাও, কোনো কিছু করার জন্য যদি শারীরিক শক্তি, মানসিক শক্তি, দক্ষতা, সময়, অর্থ, সুযোগ থাকা বোঝায়। কোনো কাজ করার জন্য যদি তোমার দক্ষতা থাকা লাগে, শারীরিক শক্তি থাকা লাগে, মানসিক শক্তি থাকা লাগে, অর্থ থাকা লাগে, সুযোগ থাকা বোঝায়, তখন এটা বি এবল টু হয়ে যায়।
মনে করো তুমি যদি এরকম বলো যে আমি কাজটি করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। এখন তুমি যদি এরকম বোঝাও যে আমি আমেরিকা যাইতে পারি, বা আমেরিকা, তুমি যদি এরকম বোঝো আমেরিকা যাওয়ার সামর্থ্য আমার আছে, তো আমেরিকা যাওয়ার সাথে যদি টাকা পয়সার সম্পর্ক থাকে, এটা যদি বুঝায় যে আমেরিকা যাওয়ার জন্য পর্যাপ্ত টাকা তোমার আছে, তখন ওইটা ক্যান দিবে না, তখন এটা হয়ে যাবে বি এবল টু। যেমন তুমি যদি বলো যে আমি নাচতে পারি বা আমি হাঁটতে পারি, নর্মালি আমি হাঁটতে পারি, আই ক্যান ওয়াক, কিন্তু এই হাঁটার সাথে যদি তোমার শারীরিক শক্তি বোঝা যায়, তুমি এখন অসুস্থ, তুমি যদি বলো আমি অসুস্থ ছিলাম এখন কিছুটা হাঁটতে পারি, তখন আবার আমি হাঁটতে সক্ষম, তখন আবার হয়ে যাবে আই অ্যাম এবল টু ওয়াক। মানে যখন দেখবা যে তোমার কথাটা শারীরিক শক্তি, মানসিক শক্তি, দক্ষতা, সময় সুযোগের সাথে রিলেটেড হয়ে গেছে, তখন ক্যান না নিয়ে বি এবল টু নিবা। চমৎকার একটা উদাহরণ দিলে এই জিনিসটার ব্যাখ্যা করা লাগবে না আমার, একটা উদাহরণ দেখো তাইলেই হবে। শি ড্যাশ লিভ দ্য হসপিটাল, সে হসপিটাল কি করলো, হসপিটাল ত্যাগ করলো। অনলি 6 আওয়ার্স, 6 ঘন্টা, 6 আওয়ার্স আফটার দ্য বেবি, দ্য বেবি ওয়াজ বর্ন, বাচ্চাটা জন্ম নেওয়ার, বাচ্চাটা জন্ম নেওয়ার 6 মাস, সরি 6 ঘন্টা পরে সে হসপিটাল ত্যাগ করলো বা করেছিল, যেটাই হোক অপশন দেখবো। ক্যান, কুড, মাইট, ইজ এবল টু, ওয়াজ এবল টু। বলো তো কি হওয়া উচিত? একটু বাক্যটা আগে পড়ো, ঠান্ডা মাথায় পড়ো, পড়ে অ্যান্সার করো। ওকে, তো আসলে আমরা যেটা বলছিলাম, অনেকেই সঠিক উত্তর দিয়ে দিচ্ছে, ঠিক আছে, অনেকেই দিয়ে দিচ্ছে। শোনো ভাইয়েরা, দেখো ভালো করে শোনো, আমি একটু ব্যাখ্যা করি। বেবি জন্ম দেওয়ার, ওয়াজ বর্ন পাস্ট টেন্স, তার মানে বেবি জন্ম দিয়ে ফেলছে, পাস্ট টেন্স হওয়ার কারণে ক্যান আর হবে না, হয় কুড হবে, নাইলে মাইট, নাইলে ওয়াজ এবল টু, ইজও হবে না। এখন প্রশ্ন হচ্ছে মাইট তো হবে না, মাইট তো সম্ভাবনা, কুড আর ওয়াজ এবল টু দুইটাই হচ্ছে সামর্থ্য। এখন প্রশ্ন হচ্ছে কুড না নিয়ে কেন আমরা ওয়াজ এবল টু নিচ্ছি? কারণ হচ্ছে বাক্যে বলা হয়েছে বেবি জন্ম দেওয়ার মাত্র 6 ঘন্টা পরেই সে হাসপাতাল ত্যাগ করলো। দেখো, একটা মানুষের যখন, একটা মেয়ে যখন বেবি হয়, তখন সে এমনি শারীরিক ভাবে অসুস্থ, অনেক ক্ষেত্রে অনেকে মানসিক ভাবেও ওই সময় এখনো ফিট না মেন্টালি। তো দেখো এরপরে সে ওইভাবে হাঁটা চলায় দক্ষ থাকে না। তো দেখো এখানে মাত্র বেবি জন্ম দেওয়ার 6 ঘন্টা পরে হসপিটাল ত্যাগ করতে পারছে, তার মানে সে মেন্টালি অনেক স্ট্রেংথ ছিল তার, ফিজিক্যালি সে অনেক ফিট ছিল। তার মানে আমরা বলছি না যদি শারীরিক শক্তি, এরপরে মানসিক দক্ষতা, এগুলো মেন্টাল অ্যাবিলিটি, এগুলো সরি মেন্টাল অ্যাবিলিটি না, মেন্টাল শক্তি আর কি, মানসিক শক্তি, শারীরিক শক্তি, দক্ষতা, এগুলো যখন চলে আসে এই কথাগুলা, তখন ক্যান কুড না দিয়ে বি এবল টু নিতে হয়। আর পাস্ট টেন্স হওয়ার কারণে কি হয়েছে, ওয়াজ এবল টু। এরকম একটা প্রশ্ন পরীক্ষা আসছে, যদি এটা দিয়ে দিলাম। শুনেন ভাই, মডেল কিন্তু অনেক আলোচনা আছে, আমরা এখন মেয়ের আলোচনায় চলে যাব। মেয়ে, ঠিক আছে, মেয়ে। মেয়ের আলোচনা, মেয়ে বলতে গিয়ে একটা কথা না বললেই নয়, আফটারের পরে ভার্বে থ্রি হয় না? আফটারের পরে তো ভার্বে থ্রি হয়, কখন হয়? আফটারের পরে তো পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট পারফেক্ট টেন্স সবই হয়। এখন
এখানে আফটার দা বেবি ওয়াজ বর্ন, এটা প্যাসিভে আছে, তো ভার্বের থ্রি হওয়ার তো দরকার নাই, এই যে ভার্বের থ্রি চাইলে তো এটা আসছেই, প্যাসিভে আছে আর কি, আফটার দা বেবি ওয়াজ বর্ন। মানে আপনার কথা হচ্ছে যে এখানে আফটারের পরে তো পাস্ট পারফেক্ট টেন্স হওয়ার কথা, তাই তো? মানে হ্যাড বিন বর্ন হওয়ার কথাই তো, হ্যাড বিন বর্ন হলে কারেক্ট হয়। এটা প্রশ্নটা এরকমই ছিল, এটা আমি হুবহু প্রশ্ন তুলে নিয়ে আসছি। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে, মনোযোগ দাও, মেয়ে আছে না, মেয়ে, অনুমতি প্রকাশ করতে মেয়ে বসে। আমরা কিন্তু একটু আগে পড়ছি অনুমতির ক্ষেত্রে কেন বসে, আবার মেয়েও বসে। এখন তুমি যদি বলো ভাইয়া পরীক্ষা কোনটা দাগাবো, প্লিজ এগুলো নিয়ে মারামারি করো না। মেয়ে হয় কেন হয়, পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসবে না। মেয়ে কেন একসাথে অনুমতির ক্ষেত্রে থাকবে না, কারণ এগুলো স্পোকেন ইংলিশে কাজে লাগে। এখানে পরীক্ষায় আসবে এমন কোনো কথা নাই। তা আমি কি 100%ই পরীক্ষার জন্য পড়বো? আমরা বাস্তবিক জীবনও তো কাজে লাগানোর জন্য পড়ি, ঠিক আছে? অনুমতি প্রকাশে মেয়ে বসতে পারে, যে কোনো অনুমতি প্রকাশে। যেমন তুমি যদি বলো টিচারকে, যখন বলবা মে কামিন স্যার বা মে কামিন, আমি কি ভিতরে আসতে পারি, অনুমতি প্রকাশে কি বসে, মেয়ে বসে। আবার ইচ্ছা প্রকাশ করলেও মেয়ে বসে, ইচ্ছা প্রকাশ, ইচ্ছা প্রকাশ। যেমন ওই যে অপটেটিভ সেন্টেন্স আমরা বলি না, মে গড ব্লেজ ইউ, ঈশ্বর তোমার আশীর্বাদ করুক, আল্লাহ তোমার রহম করুক। মে গড, সরি দুইটা লিখে ফেলছি, মে আল্লাহ ব্লেজ ইউ, মে গড ব্লেজ ইউ, আমরা বলি না মে আল্লাহ ব্লেজ ইউ, আল্লাহ তোমার কি করুক, আল্লাহ তোমার আশীর্বাদ, আল্লাহ তোমার রহম করুক। এরপর আমরা কি বলি, মে শি রেস্ট ইন পিচ, সে শান্তিতে ঘুমাক, ঠিক আছে? রিপ মারা যাওয়ার পরে না রেস্ট ইন পিচ, রিপ আর কি, সংক্ষেপে আমরা রিপ বলি, রেস্ট ইন পিচ, রিপ। তাহলে মে শি রেস্ট ইন পিচ। তাহলে দেখো ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে কি বসে, মেয়ে বসে। আরেকটা ব্যাপার কি জানো, তুমি যদি কোনো কিছু সম্ভাবনা বুঝাও, সম্ভাবনা প্রকাশ বা ভবিষ্যৎ অনুমান ভালো করে বুঝো, সম্ভাবনা বা ভবিষ্যৎ অনুমানের ক্ষেত্র মেয়ে বসে। যে কোনো সম্ভাবনা বা যে কোনো ভবিষ্যৎ অনুমানের ক্ষেত্রেও কি বসে, মেয়ে বসে। সম্ভাবনা অথবা ভবিষ্যৎ অনুমান, ব্যাপারটা কেমন দেখো, যদি বলো আজ বৃষ্টি হতে পারে, সম্ভাবনা বুঝাইছো, আজ বৃষ্টি হতে পারে, এটার ইংলিশ হচ্ছে ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। এবার যদি বলো আজ বৃষ্টি হলেও হতে পারে, হলেও হতে পারে, তখন এটার ইংলিশ হবে ইট মাইট রেইন টুডে। দেখো দুইটার মধ্যে পার্থক্য দেখো, এটা হচ্ছে সম্ভাবনা, এটা হচ্ছে ক্ষীণ সম্ভাবনা। সম্ভাবনা মানে কম সম্ভাবনা, ক্ষীণ। একটা কথা মনে রাখবা, যদি সম্ভাবনা ক্ষীণ হয়ে যায় তখন মাইট হয়, আর সম্ভাবনা যদি একটু বেশি থাকে তাহলে মে হয়। দেখো আমরা যদি বলি আজ সে আসতে পারে, এখন আসার সম্ভাবনা যদি বেশি হয় তাহলে আমরা এইভাবে বলবো হি মে কাম টুডে। এবার আমি যদি এভাবে বলি সে আজ আসলেও আসতে পারে, এর মানে আমি শিওর না, 50-50, তখন হবে হি মাইট কাম টুডে। ভালো করে বুঝে না, আসতে পারে মে কাম, আসলেও আসতে পারে মাইট কাম। বৃষ্টি হতে পারে মে রেন, বৃষ্টি হইলেও হইতে পারে মাইট রেন, হইলেও হইতে পারে। সোজা কথা হচ্ছে মাইট হচ্ছে ক্ষীণ সম্ভাবনার ক্ষেত্রে মাইট নেওয়া যায়, আর মে হচ্ছে সাধারণ সম্ভাবনা, সম্ভাবনা কম হয়ে গেলে মাইট হয়ে যায়। তুমি যদি বলো সে পরীক্ষায় পাশ করতে পারে, এটার ইংলিশ হবে হি মে পাস ইন দ্য এক্সাম। যদি বলো পরীক্ষায় সে পাশ করলেও করতে পারে, আমি শিওর না ভাই, করলেও করতে পারে আবার নাও করতে পারে, তখন এরকম ক্ষেত্রে কি হয়ে যাবে, মাইট হয়ে যাবে। করলেও করতে পারে বা নাও করতে পারে, তখন এটা মাইট হয়ে যাবে। আর করতে পারে সম্ভাবনা আছে, তখন এটা কি হয়ে যাবে, মেই হয়ে যাবে, মেই। ঠিক আছে? শোনো ভাই, তুমি যদি অতীতের কোনো কাজ অনুমান করো, ভালো করে বুঝছো, অতীতের কোনো কাজ অনুমান করতে চাও, যদি অতীতের অনুমান, বর্তমান অনুমান না, অতীতকালে অনুমান করো। কোন কালে, অতীতকালের কোনো কাজ যদি অনুমান বুঝাও, অতীতের অনুমান, তখন প্রথমে মাইট হয়, মাইটের পরে হ্যাভ হয়, হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, মাইট হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল। দেখো অতীতকালের অনুমান বুঝাইলে প্রথমে মাইট হয়, এরপরে হ্যাভ হয়, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন তুমি যদি বলো গত রাতে বৃষ্টি হয়ে থাকতে পারে, এখন হয়েছে কি হয় নাই তুমি শিওর না, রাস্তা ভিজা, বৃষ্টি হইতেও পারে, তুমি নিশ্চিত না, মানে অনুমান করছো, তখন এটার ইংলিশ হবে ইট মাইট,
ঠিক আছে, ইট মাইট হ্যাভ রেইন লাস্ট নাইট, গত রাতে বৃষ্টি হয়ে থাকতে পারে। এই যে গত রাতে, পাস্ট টেন্স, অতীত, দেখছো অতীত। আবার অনুমান, বৃষ্টি হইলেও হইতে পারে, তখন মাইট হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল। সে সেখানে গিয়ে থাকতে পারে, এটার ইংলিশ কি হবে বলো? সে সেখানে গিয়ে থাকতে পারে, এটার ইংলিশ বলো। সে সেখানে গিয়ে থাকতে পারে, ইংলিশ বলো, এটার ইংলিশ করে দাও। সে সেখানে গিয়ে থাকতে পারে, মানে থাকতেও পারে আবার নাও থাকতে পারে, আমি শিওর না। আচ্ছা, সে সেখানে গিয়ে থাকতে পারে, এটার ইংলিশ হচ্ছে হি সেখানে গিয়ে থাকতে পারে, সম্ভাবনা আছে, তাহলে হি মাইট হ্যাভ। ঠিক আছে, মাইট হ্যাভ। গো এর পাস্ট পার্টিসিপল কি বলো? গান দেয়ার। হি মাইট হ্যাভ গান দেয়ার, সে সেখানে গিয়ে থাকতে পারে। ওকে। আচ্ছা, মাইটের লাস্ট একটা ঘটনা, সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স আছে না, কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে মাইটের সাথে কি বসে জানো? মাইটের সাথে বি বসে, এরপরে ভার্বের সাথে আইএনজি হয়। মডালের এটাকে বলা হয় মডাল ভার্বের কন্টিনিউয়াস, মাইটের সাথে বি হয়। আবার অনেক ভার্বের, যেমন ক্যানের সাথেও কন্টিনিউয়াস হতে পারে, ক্যানের সাথেও কন্টিনিউয়াস। তুমি যদি বলো আমি কাজটি, দেখো, যদি বলো আমি কাজটি করতে পারি, এটার ইংলিশ কি? আই ক্যান ডু দা ওয়ার্ক। এখন তুমি যদি বলো আমি কাজটি করতে পারছি, এই মুহূর্তে পারছি, তখন এটার ইংলিশ হয়ে যাবে আই ক্যান বি ডুইং দা ওয়ার্ক। এটা হয়তো আমরা অনেকেই জানি না, মডালের কন্টিনিউয়াস হয়। আমি কাজটি করতে পারি, কাজটি করতে পারছি, তাহলে আই ক্যান বি ডুইং দা ওয়ার্ক। এটাও এরকম, মানে মাই কন্টিনিউয়াস বুঝে। যেমন সে হয়তো দেশ ছেড়ে যাচ্ছে, সে হয়তো দেশ ছেড়ে যাচ্ছে, হয়তো ছেড়ে যাচ্ছে, কন্টিনিউয়াস, সে হয়তো দেশ ছেড়ে যাচ্ছে, তাহলে কি হবে? হি মাইট বি, হি মাইট বি লিভিং, ওই যে লিভের সাথে আইএনজি, হি মাইট বি লিভিং দা কান্ট্রি, সে হয়তো দেশ ছেড়ে যাচ্ছে। দেখো মাইট বি লিভিং, দেখছো, মাইট বি লিভিং, হি মাইট বি লিভিং, সে হয়তো দেশ ছেড়ে যাচ্ছে। ঠিক আছে, এই ব্যাচে স্টুডেন্ট আছে টোটাল 60 জন, 60, ক্লাস করতেছে 30 জন। ওই যে রেকর্ডিং দিয়ে দিলে আর কেউ ক্লাস করতে চায় না, এই জন্য আমি আগে কখনোই রেকর্ড দিতাম না, এবারে রেকর্ড দিব বলে একটা ভুল করছি। কারণ ক্লাস রেকর্ডিং দিলে আর স্টুডেন্টরা অনেকে ক্লাস করতে চায় না, টাইমলি ক্লাস করে না। টাইমলি ক্লাস করার যে একটা গুরুত্ব, ঠিক আছে, রেকর্ডিং এর ওরকম গুরুত্ব থাকে না। ওকে, হি মাইট বি লিভিং দা কান্ট্রি, তাহলে দেখো এখানে মাইট আছে, ঠিক আছে, এরপরে বি আছে, এরপরে ভার্বের সাথে কি আছে? আইএনজি আছে, মাইট বি ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, আমার ধারণা তুমি হয়তো বিয়ে করতে যাচ্ছ, আমার ধারণা তুমি হয়তো বিয়ে করতে যাচ্ছ, এটা ইংলিশ করো। আমার ধারণা ইংলিশ হচ্ছে আই থিঙ্ক, এরপরে কি হবে বলো? আমার ধারণা তুমি হয়তো বিয়ে করতে যাচ্ছ, তাহলে এটা ইংলিশ করো, তুমি হয়তো বিয়ে করতে যাচ্ছ, কি হবে?
আমার ধারণা তুমি হয়তো বিয়ে করতে যাচ্ছ। হ্যাঁ, আমার ধারণা ইংলিশটা আই থিঙ্ক না, আই থিঙ্ক, থিঙ্ক 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 না, থিঙ্ক, আই থিঙ্ক। তাহলে তুমি হয়তো বিয়ে করতে যাচ্ছ, তাহলে ইউ মাইট বি দেখছো, ইউ মাইট বি, আবার ওই যে ভার্বের সাথে আইএনজি কি হবে, গেটিং, ইউ মাইট বি গেটিং ম্যারিড, ইউ মাইট বি গেটিং ম্যারিড। তাহলে দেখো আই থিঙ্ক আমার ধারণা ইউ মাইট বি গেটিং ম্যারিড। ওকে, এভাবে করে তুমি চাইলে যে কোনো বাক্য বানাইতে পারো, আমি তো ক্লু দিয়ে দিলাম। তুমি যদি এরকম বলো আমার ধারণা তুমি প্রেম করতে যাচ্ছ, তাহলে কি হবে, হ্যাঁ আই থিঙ্ক ইউ মাইট বি গোয়িং টু ডেট। এরপরে আমরা যদি এরকম বলি যে আমি যদি এরকম বলি যে সে পরীক্ষা পাশ করতে যাচ্ছে, হি মাইট বি পাসিং ইন দা এক্সাম। তুমি তো আমার মনে হয় তুমি মা হতে যাচ্ছ, আই থিঙ্ক ইউ মাইট বি ইউ মাইট বি বিকামিং এ মাদার, বা ইউ মাইট বি বিকামিং, হওয়া, বিকামিং এ মাদার, কত ভাবে করা যায়। তোমার যা মন চায় তা নিয়ে করো, একটা টেকনিক দিয়ে দিলাম, ক্লু দিয়ে দিলাম, এরকম যত মন চায় বাক্য বানাইতে পারো। নোট খাতায় ট্রান্সলেশন সহ দেওয়া আছে, বাংলা অর্থ সহ দেয়া আছে, ঠিক আছে। এই মুহূর্তে আমরা মাস্ট নিয়ে কথা বলবো, মাস্ট, মাস্ট। শোনো, যে কোনো জরুরি, ভালো করে বুঝে নাও, জরুরি দরকারের ক্ষেত্রে মাস্ট হয়, জরুরি দরকার হলে মাস্ট হয়। আবার তুমি যদি কোনো কিছুতে নিশ্চিত অনুমান করো, অনুমানটা যদি নিশ্চিত হয়, শিওর হয়, তাইলেও মাস্ট হয়। জরুরি দরকারের ক্ষেত্রে মাস্ট হয়, আবার যদি নিশ্চিত অনুমান হয় সেই ক্ষেত্রেও কি হয়, মাস্ট হয়। আবার কোনো কাজে যদি বাধ্যবাধকতা হয়, অবশ্যই করতে হবে, মিস দিলে সমস্যা, বাধ্যবাধকতা, সেটাও মাস্ট হয়। আবার যদি তুমি নিষেধাজ্ঞা দাও কোনো কাজের উপর, নিষেধাজ্ঞা, তখন মাস্টের সাথে নট বসে আর কি, মাস্টের নেগেটিভ ফর্ম। কোনো কাজে নিষেধাজ্ঞা হলো মাস্ট হয়। এই চারটা ক্ষেত্রে অবশ্যই মাস্ট হবে, যে কোনো জরুরি দরকার। যেমন তুমি যদি বলো আমার আমার এখন কিছু টাকা দরকার, খুব দরকার, এখন টাকা খুব দরকার, তাহলে আই মাস্ট গেট সাম মানি, আই মাস্ট গেট সাম মানি, ঠিক আছে, আই মাস্ট গেট সাম মানি। তুমি যদি বলো যে নিশ্চিত অনুমান করো, কোনো কিছুর ক্ষেত্রে নিশ্চিত অনুমান করো, যেমন ইউ মাস্ট বি টায়ার্ড, ইউ মাস্ট বি টায়ার্ড, তুমি অবশ্যই এখন ক্লান্ত হবে। তো কেমনে বুঝছো, ইউ মাস্ট বি টায়ার্ড, তুমি এখন ক্লান্ত হবে, আফটার এ লং জার্নি, একটা লম্বা জার্নির পর তুমি কি হবে, ক্লান্ত হবে। তাহলে দেখো মাস্ট বি টায়ার্ড, তাহলে মাস্ট বি টায়ার্ড, আবার মাস্টের সাথে গেট, তাহলে দেখো মাস্টের সাথে বি, এই যে মাস্টের পরে ভার্বের ওয়ান, মাস্টের পরে ভার্বের ওয়ান, এটা পাস, এটা হলো পাস পরে চলবে, অ্যাডজেক্টিভ আর কি। তাহলে দেখো একটা মানুষ যখন জার্নি করবে তখন তো নিশ্চিত সে টায়ার্ড হবেই, নিশ্চিত অনুমান। বাধ্যবাধকতা বুঝাইতে পারে, বাধ্যবাধকতা, যেমন ইউ মাস্ট ডু দা ওয়ার্ক, তুমি অবশ্যই, ইউ মাস্ট ডু দা ওয়ার্ক, তুমি অবশ্যই কি করবে, কাজটি করবে। তাহলে মাস্টের সাথে আবার কি হবে, ডু হবে। বাধ্যবাধকতা বুঝাইলেও কি হয়, মাস্ট ডু দা ওয়ার্ক, দেখছো, তুমি বাধ্যবাধকতা, তুমি অবশ্যই কাজটা করবে। যে কোনো কাজ একদম বাধ্যবাধকতা, যেমন করতেই হবে, না করলে অবশ্যই সমস্যা আছে, আদেশ দিয়ে দিছে, ইউ মাস্ট ডু দা ওয়ার্ক, তুমি অবশ্যই কাজটা করো, অফিসের বস বললো, অমুক বললো, এগুলা, হ্যাঁ। আবার নিষেধাজ্ঞা বুঝাইলেও কি হয়, মাস্ট নট, যেমন ইউ মাস্ট নট, নিষেধাজ্ঞা, যেমন ইউ মাস্ট নট স্মোক, তুমি অবশ্যই ধূমপান করবে না, ইউ মাস্ট নট স্মোক, তুমি অবশ্যই ধূমপান করবে না, বিফোর ইউর বস, তোমার বসের সামনে। তাহলে নিষেধাজ্ঞা বুঝালো কি হয়, নিষেধাজ্ঞা বুঝালো মাস্ট নট। এগুলো যে কোনো ক্ষেত্রে তুমি ইউজ করতে পারবা। জরুরি, যে কোনো জরুরি দরকার মাস্ট, নিশ্চিত অনুমান মাস্ট, বাধ্যবাধকতা মাস্ট, নিষেধাজ্ঞা বুঝালো মাস্ট হয়। আচ্ছা, কোন কাজ অতীতে, অতীতে অবশ্যই ঘটে থাকবে, অতীতে অবশ্যই ঘটে থাকবে, মিস নাই। আমরা যদি অতীতের অনুমান বুঝি তখন কিন্তু মাইট হয়, কিন্তু অতীতে অবশ্যই ঘটে থাকবে মানে এটা ঘটেছেই অতীতে, অবশ্যই ঘটেছে।
অতীতকাল এবং অবশ্যই ঘটেছে, তখন মাস্টের পরে হ্যাভ লাগবে, হ্যাভ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। আর অতীতের অনুমানের ক্ষেত্রে আবার কি হয়েছে, মাইটের পরে হ্যাভ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। যেহেতু অতীতে অবশ্যই ঘটে থাকবে, অনুমান না, এটা ঘটেই ছিল, তো অবশ্যই ঘটে থাকবে, তখন মাস্টের পরে হ্যাভ হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। যেমন তুমি যদি বলো, তুমি অবশ্যই, আমরা যদি এরকম বলি, তুমি অবশ্যই হিটলারের নাম শুনে থাকবে, তুমি অবশ্যই হিটলারের নাম শুনে থাকবে, দেখি এটা ইংলিশ করে দাও তো। তুমি অবশ্যই হিটলার, হিটলারের নাম শুনে থাকবে, দেখি এটা ইংলিশ করে দাও। তুমি অবশ্যই হিটলারের নাম শুনে থাকবে। তুমি অবশ্যই হিটলারের নাম শুনে থাকবে, দেখি সবাই চেষ্টা করেন, হ্যাঁ। রাইট, তুমি অবশ্যই হিটলারের নাম শুনে থাকবে, ঠিক আছে। তুমি অবশ্যই হিটলারের নাম শুনে থাকবে, এটা হবে কি জানো, ইউ মাস্ট। ওকে, ইউ মাস্ট, এবার হ্যাভ, এবার ভার্বের পাস্ট পার্টিসিপল, হিয়ারের পাস্ট পার্টিসিপল কি, হার্ড, শুনে থাকা, শোনা। হার্ড দা, ইউ মাস্ট হার্ড দা নেম অফ হিটলার, আবার সরাসরি ইউ মাস্ট হ্যাভ হার্ড অফ হিটলার, এভাবে দিলে হবে, ইউ মাস্ট হ্যাভ হার্ড অফ হিটলার। আর হার্ড দা নেম অফ হিটলার দিলে হবে, একটা দিলেই হয়, মেইন হচ্ছে এই জায়গাটা ঠিক রাখা, মাস্ট হ্যাভ হার্ড, ঠিক আছে। আচ্ছা, ওকে, এবার এই কোশ্চেনটা সলভ করে দাও। কোশ্চেন, দে লাফড, তারা হেসেছিল, দে লাফড এ লট, তারা অনেক হেসেছিল, লাস্ট নাইট, গত রাতে তারা অনেক হেসেছিল। দ্য ফিল্ম, সিনেমাটা, মুভিটা, ড্যাশ ভেরি ফানি। অপশন এ শুড হ্যাভ বিন, অপশন বি হচ্ছে মাস্ট, অপশন সি হচ্ছে মাস্ট বি, অপশন ডি হচ্ছে মাস্ট হ্যাভ বিন, অপশন ই হচ্ছে ওয়াজ টু বি। এভাবে অপশন বানাই দিল পাঁচটা, এ বি সি ডি কোনটা হওয়া উচিত চিন্তা করে বলতে হবে, ঠান্ডা মাথায়, তাড়াহুড়োর কিছু নাই ভাইয়া, আস্তে ধীরে। আচ্ছা দেখো,
এটা আসলে অনেকেই সঠিক উত্তর দিয়েছো, আমি একটু ব্যাখ্যা করে বলি। এখানে বলেছে খুব মনোযোগ দাও, এখানে বলেছে দে লাফড এ লট, তারা অনেক হেসেছে, উচ্চস্বরে হাসছে। কেন হাসছে? ফিল্মটা ফানি ছিল। আচ্ছা ভাই, ফানি তো অবশ্যই ছিল, নাহলে এত হাসছে কেন? তারা নিশ্চিত নিশ্চিত ফানি ছিল। শুড মানে তো উচিত, এখানে উচিত অর্থ আসবে না। মাস্টের ব্যাপারটা আসতে পারে, মাস্ট বি হইতে পারে, মাস্ট হ্যাভ বিনও হইতে পারে। এখন মাস্ট ফানি মানে বর্তমানকে বোঝায়, আবার মাস্ট বি ফানি মানে মাস্টের পর এটা বর্তমানকে বোঝায়। আমাদের দরকার অতীত, যেহেতু গত রাত বলছে, লাস্ট নাইট, এইদিকে তাকাই তো বোঝা যায় এটা অতীতকে ইন্ডিকেট করছে, অতীত। তাহলে অতীতকালে নিশ্চিত ঘটেছিল, তাহলে মাস্টের পরে হ্যাভ ভার্বের প্রশ্ন হচ্ছে বিন হইলো কেন? কারণ বি মানে হচ্ছে ছিল, মানে ফিল্মটা ছিল, তাহলে বি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। ওই যে আমরা যদি এরকম বলি মুভিটা ফানি ছিল, দা মুভি ওয়াজ ভেরি ফানি, ওয়াজ এর পাস্ট পার্টিসিপল কি? বিন। যেহেতু হ্যাভ আছে, হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এর জন্য বিন হয়েছে, বিন। ঠিক আছে। আর প্র্যাকটিস শিটে মডেলের উপর অনেক, প্রায় 100টা কোশ্চেন দেওয়া আছে, বুঝতে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ, খুব ভালোভাবে দেওয়া আছে। আচ্ছা, আমরা আরো কিছুক্ষণ পড়াই, আরো 10-15 মিনিট পড়াই, দেখো। এই বুঝতে সমস্যা হচ্ছে না তো? না ক্লিয়ার কথাগুলা? ক্লিয়ার তো নাকি সবকিছু? ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। শোনো ভাই, একটা কথা বলি, সেটা হচ্ছে, মানে এখন বলি, সেটা হচ্ছে হ্যাভ টু আছে না, হ্যাভ টু কখন বসে জানো? তুমি যদি এরকম বলো যে করতে হবে, করতে হবে, করতে হয়েছিল, এগুলো হলে হ্যাভ টু হয়। যেমন হ্যাভ টু, আবার হ্যাভ টুর ক্ষেত্রে আবার হ্যাজ টু বসতে পারে, আবার হ্যাড টু বসতে পারে, একই কথা। আই হ্যাভ টু, হি হ্যাজ টু, হি হ্যাড টু, পাস্ট টেন্সে হ্যাড টু, প্রেজেন্টে হ্যাভ টু হ্যাজ টু, মানে হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু সেম, সেম জিনিস, ঠিক আছে? যেমন দেখো, আমি যদি এরকম বলি যে আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, এটার ইংলিশ হচ্ছে আই হ্যাভ টু গো। আবার যদি বলো আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো, আই হ্যাড টু গো। যদি বলো তাকে যেতে হবে, হি হ্যাজ টু গো। অর্থাৎ এই হ্যাভ টু কখনো হ্যাজ টু হয়, কখনো আবার হ্যাড টু হয়ে যায়, হ্যাড টু গো। আচ্ছা, একটা কথা বলি, একটা কথা না বললে না, আমরা যদি বলি আমাকে ধূমপান ছাড়তে হবে, এটা কিন্তু মাস্ট দিয়েও করা যায়, আবার হ্যাভ টু দিয়েও করা যায়। আই মাস্ট অ্যাভয়েড স্মোকিং, আমাকে ধূমপান ছাড়তে হবে। আবার ছাড়তে হবে, ওই যে করতে হবে, যেতে হবে, যেতে হবে, হ্যাভ টু হয়, আই হ্যাভ টু অ্যাভয়েড স্মোকিং। পার্থক্য কোথায় জানো? যখন মাস্ট বলবা, এটা হচ্ছে নিজের ইচ্ছা, মানে তুমি নিজের ইচ্ছে ছাড়তেছো। আর হ্যাভ টু বলবা, তখন এটা অন্যের ইচ্ছা, মনে করো ডাক্তার ইচ্ছা, বাধ্যবাধকতার ক্ষেত্রে ছাড়তেছো, ডাক্তার বলছে ছাড়তে হবে, যেন হ্যাভ টু, নিজে নিজে ছেড়ে দিচ্ছে, এটা হচ্ছে মাস্ট। যেমন তুমি এখন এক জায়গায় আড্ডা দিয়েছো, হঠাৎ করে একটা ফোন আসলো, ফোন আসার পর তোমাকে বাসা থেকে যাইতে বলছে, আবার তুমি তখন বললা আমাকে এখন যেতে হবে। কেন যেতে হবে? তুমি নিজের ইচ্ছা যাচ্ছ না, তুমি যাচ্ছ নিজের ইচ্ছা যাচ্ছ না, তুমি যাচ্ছ কোথায়? তুমি যাচ্ছ হচ্ছে তুমি যাচ্ছ হচ্ছে বাসা থেকে ফোন আসছে, এই জন্য অন্যের ইচ্ছায়, ঠিক আছে? অন্যের ইচ্ছা, তো অন্যের ইচ্ছায় হলে অন্যের ইচ্ছায় হলে কি হবে তখন? আবার হ্যাভ টু হয়ে যাবে। তাহলে আমাকে ধূমপান ত্যাগ করতে মাস্ট, নিজের ইচ্ছায়, অন্যের ইচ্ছা, ডাক্তার ইচ্ছায়, তখন আবার হ্যাভ টু হয়ে যাবে। ওকে, আরেকটা কথা বলি, এই যে হ্যাভ টু আছে না, হ্যাভ টু হ্যাভ টু কে যদি নেগেটিভ করো, তখন কি হবে জানো? তখন হ্যাভ নট টু হবে না, হ্যাভ টু নেগেটিভ হচ্ছে ডোন্ট হ্যাভ টু। এগুলো কিন্তু শিখতে হবে, নাহলে কোথাও না কোথাও প্যাচ লাগাই দিবা। হ্যাভ টু নেগেটিভ কি জানো? ডোন্ট হ্যাভ টু। তাহলে বলো তো হ্যাজ টু নেগেটিভ কি, কে বলতে পারবা হ্যাজ টু নেগেটিভ কি? দেখি বলো তো। হ্যাভ টু নেগেটিভ তো আমি লিখে দিলাম, তাহলে হ্যাজ টু নেগেটিভ কি?
ওকে, সেটা হচ্ছে আচ্ছা হ্যাভ টু, যেটা হ্যাভ টু নেগেটিভ হচ্ছে ডোন্ট হ্যাভ টু, ঠিক আছে। আমরা যদি বলি যে তাহলে হ্যাজ টু নেগেটিভ কি, হ্যাজ টু নেগেটিভ আবার ওই এটার মতো হ্যাজ নট টু দিলে হবে না। হ্যাজ টু তো থার্ড পারসন সিঙ্গুলার না, তাহলে এটা হবে ডাজ নট, ঠিক আছে। এটা আসলে হ্যাজ টু নেগেটিভটা কি হয়ে যাবে, হ্যাজ টু নেগেটিভটা হয়ে যাবে ডাজ নট, ডাজ নট হ্যাভ টু। আচ্ছা এবার দেখো, এখন আমরা যদি বলি তাহলে হ্যাড টু নেগেটিভ কি হবে, হ্যাড টু, তাহলে যেহেতু পাস্ট টেন্স তাহলে এটা হয়ে যাবে ডিড নট হ্যাভ টু, ডিড নট হ্যাভ টু। দেখছো, তুমি যদি বলো আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু গো। তাকে যেতে হবে, হি হ্যাজ টু গো, তাকে যেতে হবে না, হি ডাজ নট হ্যাভ টু গো, হ্যাজ টু না, হি ডাজ নট হ্যাভ টু গো। তোমাকে যেতে হয়েছিল, ইউ হ্যাড টু গো, তোমাকে যেতে হয়নি, ইউ ডিডন্ট হ্যাভ টু গো, এরকম করে। ইউ ডিডন্ট হ্যাভ টু গো, হ্যাভ হবে, হ্যাঁ হ্যাড না। আচ্ছা আর অল্প একটু, সেটা হচ্ছে বি টু কখন বসে, বি টু, বি টু মানে কি, বি টু মানে এম টু, ইস টু, আর টু, কোনো কাজ করতে হয়। যেমন তুমি যদি বলো আমাকে যেতে হবে, বাংলা বাক্যটা দেখো, আমাকে যেতে হবে, তখন যেতে হবে তখন কিন্তু হ্যাভ টু। কিন্তু যদি বলো আমাকে যেতে হয় তখন কিন্তু আবার বি টু। যেমন তুমি যদি বলো আমাকে যেতে হয়, তখন এটার ইংলিশ হবে আই আই এম টু গো, আই এম টু গো, আমাকে যেতে হয়। তোমাকে যেতে হয়, ইউ আর টু গো। তাকে যেতে হয়, হি ইজ টু গো। মানে সবসময় মনে রাখবা, যেতে হবে বললে হ্যাভ টু, আর যেতে হয় বি টু। আমাকে করতে হয় বি টু, করতে হবে হ্যাভ টু। বি টু মানে এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু। আমরা যদি এরকম বলি যে তাকে গান গাইতে হবে, তাহলে কি হবে, হি হ্যাজ টু সিং এ সং। এবার যদি তাকে গান গাইতে হয়, তখন এটা ইংলিশ হচ্ছে হি ইজ টু সিং এ সং, ইজ টু সিং এ সং। মানে যে কাজটা নিয়মিত করতে হয় এটা হলো ইজ টু, বি টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, আর টু। আর করতে হবে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। বাধ্যতামূলক যেটা সেটা হলো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এই হলো পার্থক্য। একটা হলো বি টু, একটা হলো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। আচ্ছা বি টুর মতো দেখতে, বি টুর মতো দেখতে আরেকটা হচ্ছে বি গোয়িং টু। বি, বি টুর মতোই বি গোয়িং টু। বি গোয়িং টু কখন ইউজ হয়, বি গোয়িং টু মানে কি, বি গোয়িং টু মানে আমরা যখন ভয়েসের ক্লাস পাবো না, এগুলো বারবার কাজে লাগবে, এই জন্য মডেল খুব ভালো দেখবে, ভয়েসের ক্লাসগুলো আবার আসে। বি গোয়িং টু মানে কি, বি গোয়িং টু মানে হচ্ছে কোনো কিছু হতে যাচ্ছে বা ঘটতে যাচ্ছে, বা কেউ কোনো কিছু করতে যাচ্ছে, কোনো কিছু করতে যাচ্ছে। তুমি যদি বলো আমি একটা দোকান, আমি একটা দোকান চালু করতে যাচ্ছি, এটা ইংলিশ কি, আমি একটা দোকান চালু করতে যাচ্ছি। তাহলে ওই যে বি গোয়িং টু তো আই এর সাথে তো আর বি হয় না, এম হয়। তা আমি একটা দোকান চালু করতে যাচ্ছি, আই এম গোয়িং টু ওপেন এ শপ। আমি একটা দোকান খুলতে যাচ্ছি বা আমি একটা দোকান চালু করতে যাচ্ছি, আই এম গোয়িং টু ওপেন এ শপ। সে আগামী সপ্তাহে ক্যাডার হতে যাচ্ছে, সে আগামী সপ্তাহে ক্যাডার হতে যাচ্ছে। হি ইজ গোয়িং টু, হি ইজ, বা সে আগামী যাচ্ছে, হি ইজ গোয়িং টু বি এ ক্যাডার, হি ইজ গোয়িং টু বি এ ক্যাডার নেক্সট ইয়ার বা নেক্সট উইক, একটা দিলাম আর কি। দেখো কোন যে ইজ গোয়িং টু, এম গোয়িং, ঠিক আছে। এখানে প্রশ্ন হচ্ছে এখানে বি হয়েছে কেন, কারণ এম গোয়িং টুর পরে ভার্বের ওয়ান হচ্ছে ওপেন, আর এখানে ইজ গোয়িং টুর পরে ভার্বের ওয়ান, বি হচ্ছে বি, কোনো কিছু হওয়া, ভার্বের ওয়ান। এখানে ভার্বের ওয়ান ওপেন, দোকান খোলা, এখানে ভার্বের ওয়ান হচ্ছে বি। তো আমরা যদি এরকম বলি সে বাবা হতে যাচ্ছে, হি ইজ গোয়িং টু বি এ ফাদার। তুমি একজন ভালো মা হতে যাচ্ছ, ইউ আর গোয়িং টু বি আ গুড মাদার। আমরা যদি এরকম বলি যে সে একটা কোম্পানি খুলতে যাচ্ছে, হি ইজ গোয়িং টু ওপেন আ কোম্পানি, ঠিক আছে, কোম্পানি। এরকম এইভাবে করতে হয় এগুলা। এখনো আরো 4-5টা মডেল রয়ে গেছে। আচ্ছা আমরা আরেকটা পড়াই, সেটা হচ্ছে শোনো, এই যে শুড আছে না ভাইয়া, শুড, শুড মানে কি উচিত। আজকে একটা কথা বলে রাখি, শুড আর অট্টুর একই অর্থ, দুইটাই উচিত অর্থে, যে কোনো একটা নিলেই হয়। শুড এবং অট্টু দুইটা সেম অর্থ, আজ থেকে মাথায় রাখবে। শুডের যে অর্থ, অট্টুর একই অর্থ। কোনো কিছু করা উচিত, উচিত অর্থে শুডও বসে, আবার
অট টু বসে, অট টু। যেমন আমরা যদি বলি পিতা মাতাকে আমাদের পিতা মাতাকে সম্মান করা উচিত, তাহলে এর ইংলিশ কি হবে? উই শুড, উই শুড রেসপেক্ট অথবা অবেই, মান্য করা উচিত, অবে আওয়ার প্যারেন্টস। আজ থেকে মাথায় রাখবা, আমরা চাইলে এখানে শুড না দিয়ে অট টু দিতে পারি, কোনো ভুল নাই। যাহাই শুড তাহাই হচ্ছে অট টু। শুড এর পরে তো ভার্বের ওয়ান, কিন্তু অটের সাথে টু আছে, দেখছো? অট টু, শুধু অট না, অটের সাথে টু লাগবে। আচ্ছা, এবার আমরা আমরা যদি নেগেটিভ করি, নেগেটিভ, আমরা যদি বলি আমাদের উচিত নয় দেশপ্রেমিকদের ভুলে যাওয়া, তাহলে ইংলিশ কি হবে? উই শুড নট, আমাদের উচিত নয়। আচ্ছা, আমরা যদি এরকম বলি আমাদের এটা করা উচিত নয়, উই শুড নট ডু ইট, সংক্ষেপে দিলাম। এখন এটাকে যদি তুমি শুড নট ডু আছে না, মানে এটাকে যদি তুমি অট টু দিয়ে করো, তাহলে এরকম হবে অট। আর মনে রাখবা, অটের পরে টু না, অটের পর আগে নট লাগবে, অট নট টু ডু ইট। নটটা সবসময় টু এর আগে হয়, টু এর পরে না। এটা কেন নিচ্ছে, অনেকে ভুল করে এরকম করে ফেলে, অট টু নট দিয়ে দেয়, অট টু নট এরপরে ডু, না এটা করা যাবে না। অটের পরে নট, এরপরে টু, এরপরে ডু। তাহলে যে কোনো হয় শুড নট ডু, নাহলে অট নট টু ডু, নেগেটিভে আর কি, মাথায় রেখো, ঠিক আছে? যে কোনো একভাবে করলেই হবে। আচ্ছা, এবার দেখো, এটা হচ্ছে কোনো কিছু করা উচিত। এবার আমরা যদি বলি কোনো কিছু করা উচিত ছিল, উচিত ছিল করা, করা হয়নি কিন্তু করা উচিত ছিল, পাস্ট টেন্স বোঝাচ্ছে, অতীতকালে করা উচিত, উচিত ছিল কিন্তু করি নাই, ওটার ইংলিশ হচ্ছে শুড। শুডের পরে কি লাগবে জানো? শুডের পরে হ্যাভ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। শুডের পরে হ্যাভ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। আবার এটাকে আবার অট দিয়েও করা যায়, অট, অটের পরে টু, অট টু হ্যাভ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে অট টু হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে দেখো, সবসময় মাথায় রাখবা, শুডের পরে হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল, আবার অটের পরে টু দিয়ে হ্যাভ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। শুড হ্যাভ এর পরে পাস্ট পার্টিসিপল, আবার অট টু হ্যাভ দিয়েও পাস্ট পার্টিসিপল, যে কোনো একটা দিলেই হবে। শুড দিয়ে হ্যাভ, আর অট টু দিয়ে, আবার হ্যাভ আগে দিয়ে দিও না, আবার প্রথমে অট টু, এরপরে হ্যাভ, এরপরে পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? করা উচিত ছিল অর্থে। আমরা শুডের আলোচনাটাই আজকে করাবো, এরপর অফ দিব। দেখো এরপরে দেখো, যেমন আমরা যদি এরকম বলি, আমরা যদি এরকম বলি এটা গোপনীয় ব্যাপার ছিল, এটা গোপনীয় ব্যাপার ছিল, এটার ইংলিশ কি? এটা গোপনীয় ব্যাপার ছিল, ইট ওয়াজ আ সিক্রেট, ইট ওয়াজ আ সিক্রেট, এটা একটা গোপনীয় ছিল। তাকে তোমার বলা উচিত হয়নি, তাকে তোমার বলা উচিত হয়নি, ইংলিশ কি হবে? ইউ, উচিত হয়নি কিন্তু বলা উচিত হয়নি, ইউ শুড নট, ইউ শুড নট। আবার শুড নট এর পরে কি লাগবে? হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল কে? টোল্ড হিম, ইউ শুড নট টোল্ড হিম। এই সেম জিনিসটাকে যদি আমরা অট টু দিয়ে করি, তাহলে কি হবে বলো তো? লেখো তো, অট টু দিয়ে করলে কি হবে? এই এই জায়গাটা শুড নট হ্যাভ টোল্ড, এটা অট টু দিয়ে লিখলে কেমন হবে দেখা, আচ্ছা আমি লিখে দিচ্ছি। তাহলে এরকম হবে, অট নট টু, অট নট, এবার টু, এবার হ্যাভ, অট নট টু হ্যাভ টোল্ড হিম, একই কথা, মানে যাহাই শুড তাহাই অট নট। তোমার কাজটি করা উচিত ছিল, তোমার কাজটি করা উচিত ছিল, ইংলিশ কি হবে? ইউ শুড হ্যাভ, তোমার কাজটি করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান দা ওয়ার্ক, তোমার কাজটি করা উচিত ছিল। এবার শুড এর জায়গায় আমরা কি দিতে পারি? অট টু, ইউ অট টু হ্যাভ ডান দা ওয়ার্ক, একই কথা। একটা গুরুত্বপূর্ণ কথা, এটা আমরা অনেকেই জানি না, সম্ভাবনা আছে না, সম্ভাবনা, যে কোনো কাজের সম্ভাবনার ক্ষেত্রে, সম্ভাবনা বুঝতে আমরা মাঝে মাঝে ইফ নেই, ইফ এর পরে সাবজেক্ট বসে, ইফ এর পরে সাবজেক্টের পরিবর্তে আমরা ইফ না নিয়ে শুড দিয়েও করতে পারি, শুডের পরে তখন সাবজেক্ট হবে। ভালো করে বুঝো, সম্ভাবনার ক্ষেত্রে আমরা কি করি? ইফ এর সাথে সাবজেক্ট নেই না, তখন সম্ভাবনার ক্ষেত্রে ইফ না নিয়ে ইফ এর পরিবর্তে শুড দিয়েও করা, যেটা পরীক্ষা আসে, অনেক আসছে, এটা আমি দেখেছি। যেমন এরকম দেখো, আমরা বাক্য দিয়ে বুঝাই, ইফ ইউ, ইফ ইউ এভার নিড, ইফ ইউ এভার নিড এনিথিং, ইফ ইউ এভার নিড এনিথিং, যদি এই জিনিসটা, ইফ ইউ এভার নিড এনিথিং, এই জিনিসটা যদি কখনো তোমার দরকার পড়ে, প্লিজ, প্লিজ কন্টাক্ট মি, দয়া করে আমার সাথে কি করো? কন্টাক্ট করো। তাহলে ইফ ইউ এভার নিড এনিথিং, এই জিনিসটা যদি তোমার দরকার পড়ে, আমার সাথে কি করো? কন্টাক্ট করো। একটা সম্ভাবনা আছে, তার দরকার পড়তে পারে, নাও পড়তে পারে, তো যদি পড়ে, ইফ এর সাথে কি দিছি? ইউ। এই সেম জিনিসটাকে ইফ না দিয়ে শুড দিয়ে করা, যেভাবে প্রথমে শুড, ইফ এর পরিবর্তে শুড, সাবজেক্ট কে? ইউ,
শুড ইউ এভার ব্লা 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 কন্ট্যাক্ট মি, যা আছে তাই। মানে সম্ভাবনার ক্ষেত্রে ইফ এর পরিবর্তে ইফ এর পরে সাবজেক্ট হয় না, তখন ইফ না নিয়ে শুড নেওয়া যায়, শুড এর পরে সাবজেক্ট দিয়েও সম্ভাবনা রেগুলার করা যায়। আরেকটা দেখো, আমরা যদি এরকম বলি, দেখো আহ এরকম যদি বলি, ইফ এনিওয়ান, ইফ এনিওয়ান কলস, যে কেউ যদি কল দেয়, প্লিজ, ইফ এনিওয়ান কলস প্লিজ টেল দেম, দয়া করে তাদেরকে বলো, আই অ্যাম বিজি, আমি ব্যস্ত। বলো ইফ এর পরিবর্তে এখানে কি দিয়ে করা যাবে বলো তো? ইফ এর পরিবর্তে কি দিলে কারেক্ট হবে? ইফটা তো হচ্ছে কনজাংশন, আর শুড কিন্তু কনজাংশন না, শুড হচ্ছে মডাল। শুড দিলেও বাক্য কারেক্ট হয়ে যাবে। শুড এনিওয়ান কলস, যে কেউ, দেখো যখন আমরা ইফ দিছি, মজার ব্যাপার দেখো, যখন ইফ দিছি তখন সাবজেক্টের পরে ভার্বের ওয়ান, কিন্তু যখন আমরা শুড দিলাম তখনও সাবজেক্টের পরে, তখন কিন্তু আর কলস হয়ে যাবে না, শুড এনিওয়ান। সাবধান, শুড এনিওয়ান কলস না, শুড এনিওয়ান কল। এরপরের অংশ ঠিক আছে, কেন কল হবে? শুড মডাল, এই জন্য কল হবে। ইফ তো মডাল না, এই জন্য কল সাবজেক্টের পরে, কিন্তু শুড আছে না, এই জন্য কল হবে। ব্যাপারটা কি বুঝতে পারছো ভাই? ক্লিয়ার? এই ক্লিয়ার? আওয়াজ দেন। ক্লিয়ার, ওকে। আচ্ছা তাহলে ভাইয়া শুনেন, আমরা আমাদের মডেল আরো কিছু বাকি আছে, মানে আরো প্রায় আধা ঘন্টার মতো ক্লাস বাকি আছে। এখন আমি এটা আজকে দিব না, এটা যদি আমি আজকে এখন পড়াই তাহলে মাথায় অনেক কিছুই ঢুকবে না, একটু ক্রিটিক্যাল আছে সামনের আলোচনাটা, হালকা আর কি। তো আমার মনে হয় একটু রিল্যাক্স দরকার, ঠিক আছে? আগামী ক্লাসে এর বাকি অংশ থেকে শুরু করে, এরপর আমাদের যে নেক্সট লেকচার, আগামী ক্লাসে আমাদের বাকি অংশের সাথে, মডেলের বাকি অংশের সাথে নেক্সট লেকচার যেটা প্রিপোজিশন ওয়ান, আমরা ওইটা শুরু করে দিব। মানে মডেলের বাকি অংশ করি আমরা প্রিপোজিশন শুরু করে দিব, প্রিপোজিশন অর্ধেক শেষ হবে। আমি কি বুঝাতে পারছি? এটা এখন বাকি অংশ আলোচনা করলে হ্যাড ব্যাটার আছে, উড রেদার আছে, সেমি মডেল নামে একটা মডেল আছে, এরপরে তোমার বি বিকাম গেট ইউজড আছে, অনেক কিছু মাথায় থাকবে না, ভালো করে ঢুকবে না হয়তো। তা আমরা নেক্সট ক্লাসে এটার বাকি অংশ থেকে শুরু করে প্রিপোজিশন ওয়ানটা আমরা শুরু করব নেক্সট লেকচার। আমি কি বুঝাতে পারছি? কমেন্ট করেন প্লিজ। বুঝানো গেল কথাটা? ওকে। আর আমি আবারও বলি, যারা নতুন স্টুডেন্ট আছেন আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। ভার্ব ওয়ান প্লিজ, আমি বারবার এগুলো বলতে পারবো না, ভার্ব ওয়ানের ক্লাসটা রেকর্ডিং দেওয়া আছে, জুম অ্যাপে রেকর্ডিং দেওয়া আছে, জাস্ট পাসকোডটা কপি পেস্ট করে বসাইবেন। পাসকোড একদম মেসেঞ্জারে দেওয়া আছে, আপনি প্রথম থেকে মেসেঞ্জার গ্রুপের প্রথম থেকে মেসেজগুলো দেখবেন, ভার্ব ওয়ান জুম অ্যাপে দেওয়া আছে, পাসকোড কপি পেস্ট করে বসাইলে আপনি ক্লাসটা দেখতে পারবেন। ভার্ব টুর ক্লাস মানে জেরান পার্টিসিপল ক্লাস ফেসবুক লাইভে দেওয়া হয়েছে, ফেসবুক লাইভের ওই লিঙ্কটাও মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে, তিনটা ক্লাস ধাপে ধাপে আছে, তিনটা পার্ট আর কি। এই দুইটা ক্লাস অবশ্যই দেখবেন, দেখার পর আজকের ক্লাসটা করবেন, আগের দুইটা ক্লাস অবশ্যই করবেন। আমি ক্লাস দুইটা এখনো ডিলিট করছি না, আরো একদিন রাখবো আপনাদের জন্য, যারা নতুন ভর্তি হয়েছেন কাইন্ডলি এটা দেখে নেবেন। আর এই ক্লাসগুলো 24 ঘন্টা পর ডিলিট হয়ে যাবে, রেকর্ডিং দিল, রেকর্ডিং 24, যখন দিব রেকর্ডিং তখন থেকে 24 ঘন্টা পর রেকর্ডিং ডিলিট হয়ে যাবে, 24 ঘন্টার বেশি রেকর্ডিং রাখা হবে না, বি কেয়ারফুল। আর এটার প্র্যাকটিস শিটও দেওয়া আছে মেসেঞ্জার গ্রুপে, লেকচার পড়ে প্র্যাকটিস করবেন। আর লেকচার যেহেতু এখনো শেষ হয়নি, আগে শেষ হোক, আস্তে ধীরে প্র্যাকটিস করেন। পজিটিভ ভার্বের লেকচার তো শেষ, তো পজিটিভ ভার্বটা করে ফেলেন, পড়ে প্র্যাকটিস করেন, আর এগুলো পড়ে প্র্যাকটিস করবেন। আর কোনো কিছু জানা থাকলে ইনবক্সে নক দিবেন, মেসেঞ্জার গ্রুপ লেখালেখি একটু কম করবেন, লাইক উল্টাপাল্টা দেওয়া, অযথা কথা বলা, খুব বেশি প্রয়োজনীয় কথা অবশ্যই বলবেন। এমন কথা আছে না যে যেটা না জিজ্ঞেস করলে হয়, কিছু কথা আছে আমাকে পার্সোনালি জিজ্ঞেস করলেও চলে, দরকার আমাকে পার্সোনালি ইনবক্স করেন। তারপরে মেসেঞ্জার গ্রুপে বেশি নক দিলে যেটা হয় সেটা হয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলো পিছনে চলে যায়, নিজের তখন মানে সমস্যা হয়, বুঝে নেই তো। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা দেখা হচ্ছে, আগামী লেকচার হচ্ছে মডাল ভার্বের বাকি অংশ এবং হচ্ছে প্রেপোজিশন ওয়ান, ঠিক আছে? হ্যাঁ, এখানে একজন প্রশ্ন করছে, হ্যাঁ শুড আছে দেখে ভার্বের ওয়ান হয়েছে। তো আচ্ছা ঠিক আছে, কারো কিছু জানার থাকলে বলার থাকলে আমাকে অবশ্যই বলবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।